সাদাসিধা ফ্যামিলি ম্যান একজন টিচার, তার নামে অভিযোগ ওঠে স্টুডেন্টকে প্রেগনেন্ট করার। আর এই ব্যাপারটা যখন তার স্ত্রী জানতে পারে তখন সে নেমে পড়ে আসল সত্যি খুঁজতে। কিন্তু তার স্বামী তো বরাবরই বলতে থাকে সে নির্দোষ। তবে কি তাকে ফাঁসানো হয়েছে, নাকি সত্যি সত্যি স্টুডেন্টের সাথে ছিল তার অবৈধ সম্পর্ক? কি চাও বলো? আই ওয়ান্ট জাস্টিস। তার স্ত্রী কি পারবে আসল সত্যিটা খুঁজে বের করতে? সেটাই দেখব আজকের গল্প নষ্টনের। চলুন তাহলে আর দেরি না করে এই সিরিজের কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে দেখা যায় গোধূলি নামের একটা মেয়ে তার প্রেগন্যান্সি টেস্ট করে আর তার রেজাল্ট আসে পজিটিভ। এটাতে তো যে কোনো মেয়ের খুশি হওয়ার কথা, কিন্তু কেন যেন গোধূলি খুব টেনশনে পড়ে যায় আর একজনকে বারবার কল করতে থাকে। তাকে অনেকবার মেসেজও করে, তবে কোনো রেসপন্স পায় না। অন্যদিকে আমরা অপর্ণা অর্থাৎ তাকে দেখি। তার একটা সুন্দর ছোট্ট সংসার, যেখানে তার স্বামী ঋষভ আছে আর তার একটা ছোট্ট মেয়ে মিঠিও আছে। তো দেখা যায় অপর্ণা রান্না করছিল রাতের খাবারের জন্য। তো রান্না শেষে যখন একসাথে খাচ্ছিল তারা, তখন ঋষভের মোবাইলে কে যেন বারবার কল করতে থাকে, কিন্তু ঋষভ কল রিসিভই করে না। আর এই ব্যাপারটা অপর্ণাও খেয়াল করে আর তাকে বলে, কি ব্যাপার, কলটা রিসিভ করে নাও, রিসিভ করছো না কেন? ঋষভ বলে, না তুমি তো জানোই রাত 9টার পর আমি কোনো কল রিসিভ করি না, তাই তাড়াতাড়ি খেয়ে নাও, কাল আবার আমার কাজ আছে, দ্রুত যেতে হবে, লেকচার দিব কলেজে। অপর্ণা বলে, চিন্তা করো না, আমি জানি ভালোই হবে সব, কারণ তোমার স্পিচ সবসময় বেস্ট হয়। এদিকে গোধূলি একের পর এক মেসেজ করে যায় স্যার নামের এক ইনবক্সে। এরপর যখন কোনো মেসেজের রিপ্লাই আসছিল না, গোধূলি তখন নিজেই বলে রাখে, আমি প্রেগনেন্ট, তবে আমি তোমাকে কোনো দোষ দিচ্ছি না, আমি শুধু তোমার সাপোর্ট চাইছি, এতটুকু করলেই আমার কাছে যথেষ্ট। তবে এই মেসেজেরও কোনোই রেসপন্স ছিল না। অন্যদিকে আমরা অপর্ণা অর্থাৎ নম্রতাকে দেখি। তারা দুইজন রাতের বেলা সম্পর্ক নিয়ে কথা বলছিল। কিছুক্ষণ কথাবার্তা বলার পর নম্রতা বলে, তুই তো এত পড়াশুনো করেছিলি, ভালো স্টুডেন্টও ছিলি, কিন্তু এখন সব কিছু ছেড়ে ছুড়ে এই 4 দেয়ালের মধ্যে আছিস কেন? তোরও তো একটা ভালো জীবন হতে পারত, সাকসেসফুল একজন উইমেন হতে পারতি, তোর কি একটু রিগ্রেট ফিল হয় না? অপর্ণা তখন খুব খুশির সাথেই বলে, না, আমার কোনোই রিগ্রেট ফিল হয় না, আমি যেখানে আছি এটাই আমার জন্য মানসিক শান্তি, আমি এখানেই অনেক ভালো আছি, আমার কোনো আফসোস নেই, আমার এখন এই সংসার করতেই ভালো লাগে। তো এভাবে কিছুক্ষণ কথা বলার পর কল কেটে দেয় অপর্ণা। এদিকে পরের দিন গোধূলিকে দেখানো হয় সে আর না পেরে একটা পোস্ট লিখতে শুরু করে, যেখানে সে লেখে, আমি আমার প্রফেসর ঋষভের প্রেমে পড়ে যাই, তারপর সে আমার সাথে দিনের পর দিন সম্পর্ক চালিয়ে যায়, আর আজ আমি প্রেগনেন্ট, কিন্তু এরপরও সে আমাকে ইগনোর করছে, আমার সাথে কোনো রকমের যোগাযোগ করছে না। অন্যদিকে আমরা অর্থাৎকে দেখি। ছিল দোকানে, সে একটা কাপড়ের দোকানের মালিক। তো সেখানে তার এক কর্মচারী মনোযোগ দিয়ে মোবাইল দেখছিল। তার মোবাইলের দিকে খেয়াল এতটাই ছিল যে তার হাত থেকে জিনিসপত্রই পড়ে যায়। তাই সে খুব ঘাবড়ে যায় আর সাথে সাথেই অপুকে সরি বলে। অপু তখন বলে, সারাদিন শুধু সোশ্যাল মিডিয়া, এছাড়া কি আর কোনো কাজ নেই? তুই তো এভাবে করতে থাকলে পাগল হয়ে যাবি, 24 ঘন্টা এইসব নিয়ে কেউ থাকে? তো এই সময় মেয়েটা এখানে ওই পোস্টটা পড়ে আর একেবারে বোকা বনে চলে যায়। সে বুঝতেই পারছিল না কিভাবে অপকে এইসব বলবে। আসলে অপো সোশ্যাল মিডিয়াতে নেই, তার কোনো অ্যাকাউন্টও নেই, তাই দুনিয়ার সবাই জেনে গেলেও তার চোখে এখনও এই খবরটা পড়েনি। অন্যদিকে গোধূলি এই পোস্ট করার পরপরই আত্মহনন করে ফেলে। এদিকে নম্রতাও সোশ্যাল মিডিয়াতে এই নিউজটা দেখে, সেও শক্ত হয়ে যায়, কারণ তার কাছে তো অপর্ণার ঋষভের ভালোবাসাটা ছিল সত্যি ভালোবাসার পারফেক্ট উদাহরণ, আর সেই ঋষভই এই কাজ করলো। আর যেই অপর্ণা তার পড়াশোনা, ক্যারিয়ার সবকিছু ছেড়ে দিল সংসারের জন্য, তার কপালেই এই জুটল। অপর্ণার এত সুন্দর সংসারের মাঝে এরকম কিছু আসতে পারে এটা তার কল্পনায়ও ছিল না। অন্যদিকে কলেজে যখন ক্লাস নিচ্ছিল ঋষভ, তখন তাকে এসে একজন প্রিন্সিপালের অফিসে ডেকে আনে, আর সেখানে প্রিন্সিপাল বলে, তোমার সাথে পুলিশ অফিসার কিছু কথা বলতে চান। ঋষভ বলে, হ্যাঁ বলুন, কি হয়েছে? অফিসার বলে, আপনি গোধূলি নামের একটা মেয়েকে চেনেন? সাহেব জানায়, হ্যাঁ চিনি তো, আমাদের কলেজের এক্স স্টুডেন্ট। তখন অফিসার জানায়, সে আত্মহনন করার চেষ্টা করেছে, বর্তমানে সে হসপিটালে ভর্তি। আপনি কি কিছুই জানেন না? আর সবচেয়ে বড় কথা হলো, সে আত্মহনন করার আগে আপনার নামে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্টও করেছে। সেই জন্যই আমরা আপনার সাথে দেখা করতে এসেছি, আপনাকে এখন আমাদের সাথে থানায় যেতে হবে। তো এরপরে ঋষভকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়। এইদিকে প্রিন্সিপাল কল করে অপর্ণাকে। অপর্ণা যখন জানতে পারে ঋষভ পুলিশ স্টেশনে আছে, তখন তো সে বিশ্বাসই করতে পারছিল না। তো এরপরই তার কর্মচারী সেই পোস্টটা দেখায় তাকে। এটা দেখে সে তো পুরাই হয়ে যায়। তো এরপরই দেখা যায় অপর্ণা আর অপু পুলিশ স্টেশনে আসে।
নম্রতা অফিসারকে রিকোয়েস্ট করে আর বলে ঋষভের সাথে একটু কথা বলতে দেওয়ার জন্য। অপর যেন এক মুহূর্তেই সুন্দর জীবনে ঝড় নেমে আসে। তো পরে দেখা যায় অপু আসে ঋষভের সাথে কথা বলতে। তখন ঋষভ বলে, দেখো আমি কিছুই জানি না, গোধূলি আমাদের কলেজের এক্স স্টুডেন্ট, কিন্তু সেই সব কী বলছে আর কেন বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে ফাঁসানো হয়েছে। অপু এইসব শুনে অপু বলে, তাহলে তুমি কি যেতে পারবে না আমাদের সাথে? ঋষভ বলে, একটা উকিলের সাথে তোমার কথা বলতে হবে, তারপরেই বের হতে পারবো। এটা শুনে অপু বলে, তার মানে জেলে তোমাকে আজ থাকতে হবে, কিভাবে থাকবে তুমি? ঋষভ বলে, সমস্যা নিয়ে আমি ম্যানেজ করে নিব। এদিকে হসপিটালে গোধূলি যখন হসছিল তখন সে হঠাৎই খেয়াল করে তার ব্লিডিং হচ্ছে। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় আর তার বাচ্চার কথা মনে পড়ে। তাই সাথে সাথে সে নার্সকে ডাকলে নার্স যায় ডক্টরের কাছে। অন্যদিকে অপু এরপর আসে উকিলের সাথে কথা বলতে। উকিল সব কিছু শুনে বলে, দেখুন আমার কিছু প্রশ্নের উত্তর ঠিকঠাক মতো দিবেন। আপনাদের বিয়ে হয়েছে কত বছর বলুন তো অপু? অপু বলে, এই তো 7 বছর হলো আমাদের বিয়ের। উকিল বলে, আর সন্তান? অপু জানাই, আমার একজন 5 বছর বয়সী মেয়ে আছে যার নাম মিঠি। তারপর এখানে উকিল আরও কিছু প্রশ্ন করে তাদের বৈবাহিক সম্পর্ক নিয়ে। অপু বলে, আমাদের দুজনের মধ্যে সব কিছু তো ঠিকই আছে, আর ঋষভ তো একদম পারফেক্ট হাজব্যান্ড আর একজন পারফেক্ট বাবাও। আমি আমার স্বামীকে 100% বিশ্বাস করি, আর তার মতো একজন মানুষের পক্ষে এমন ঘৃণিত কাজ করা কখনো সম্ভবই না। তাকে ভাসানো হয়েছে উকিল সাহেব। তো এরপর উকিল এসব শুনে অপুকে বলে সে যেন গোধূলির সাথেই কথাগুলো বলে, আর এই যে ব্যাপারটা এটা একটু সমাধান করার চেষ্টা করে, আর তাকে দিয়ে যেন সেই পোস্টটাও ডিলিট করিয়ে দেয়, তাহলে তার হাজব্যান্ডকে ছাড়ানোটা একটু সহজ হবে। তো এখানে কথাবার্তা শেষে বাড়ি ফিরে আসে উপর, দেখতে পায় সেখানে ঋষভের ছোট ভাই আর তার স্ত্রী চলে এসছে। তারা আসলে ঋষভের নিউজটা পেয়ে এখানে ছুটে এসছে। তো তার ভাইয়ের স্ত্রী স্মিতা বলে, বৌদি তুমি কোথা থেকে এলে, আর এত দেরি হলো যে? অপু বলে, আমি একটা কাজে গিয়েছিলাম। স্মিতার স্বামী রিতম তখন বলে, বৌদি আমরা জানি সব কিছু, আর কোনো উকিল কি পেলে? অপু উত্তরে জানায়, উনিই দেখছেন ব্যাপারটা। যাই হোক তোমরা বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। তো তারপর ওয়াশরুমে এসে অপু তার ভেতরের যে ঝড়টা উঠেছে সেটা শান্ত করার চেষ্টা করে। খুব কষ্ট হয় তার। তো এরপর সে ফ্রেশ হয়ে মিঠিকে বলে, তুমি ভালো মেয়ের মতো এবার শুয়ে পড়ো, আমি তোমার কাকা কাকির সাথে খাবারটা খেয়ে আসি, ঠিক আছে? মিঠি বলে, আমি যদি জেগে থাকি তাহলে কি তুমি আমাকে গল্প শোনাবে? অপু বলে, হ্যাঁ নিশ্চয়ই শোনাবো। মিঠি তখন জিজ্ঞেস করে, আচ্ছা মা বাবার কি হয়েছে, বাবার কি শরীর খারাপ? অপু বলে, না আসলে তোমার বাবা একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, তা একটু বাইরে থাকছে, 2-1 দিনের মধ্যেই চলে আসবে, দেখে নিও, তুমি একদম চিন্তা করবে না। তো এদিকে হসপিটালে গোধূলির অবস্থা তো খুবই খারাপ হয়ে যায়, কারণ তার বাচ্চাটা আর নেই, মিসক্যারেজ হয়েছে তার। ডাক্তার বলেছে রেস্ট করতে আর বেশি এক্সাইটেড না হতে, কারণ তার বুকেও একটু সমস্যা হচ্ছে, বেশি এক্সাইটেড হলে যে কোনো বিপদ ঘটে যেতে পারে। অন্যদিকে খাবার টেবিলে বসে অপু কিন্তু সে কিছুই খেতে পারছিল না, কিভাবেই বা খেবে, তার মাথায় তো এইসব কি চলছিল যে হুট করে তার জীবনে কি হয়ে গেল। তখনই রিতম এটা খেয়াল করে আর বলতে থাকে, বৌদি তুমি চিন্তা করো না, আখিলেশ অনেক বড় লয়ার, দেখো সে ঠিক সবটা সামলে নিতে পারবে। যাই হোক অপু এই নিয়ে আর কথা বলে না, উল্টো তাদেরকে জিজ্ঞেস করে, তোমাদের গেস্ট হাউসে সুদের সমস্যা হবে না তো? আমি কালই রুমটা পরিষ্কার করে দেব। স্মিতা বলে, না না দিদিভাই এরকম করে কেন বলছো, আমাদের সমস্যা হবে না, আর মাত্র তো 2 দিনের ব্যাপার। রিতম বলে, আর ভালোই হবে মা আসলে উনি থাকতে পারবেন এই রুমে। অপু এটা শুনে বলে, রিতম এসবে মাকে না ডাকাই ভালো, খামোখা ওনাকে ঝামেলায় ফেলার কি দরকার? আমার বন্ধু নম্রতা আছে, তারপর তোমরা আছো, ঋষভের কলেজের লোক আছেন, তাই আমরাই সবটা দেখে নিতে পারবো। সেজন্যই আমি বলছি মা বয়স্ক মানুষ, তাকে শুধু শুধু এত প্রেশার না দেওয়াই ভালো। এসব শুনে রিতম বলে, আমি মাকে বলে দিয়েছি বৌদি, আর আজকাল ইন্টারনেটের যুগ, কিছুই চাপা থাকে না, ভালো করেই তো জানো। এদিকে জেলের মধ্যে ঋষভের অনেক দম বন্ধ হয়ে আসছিল, সে ঠিকমতো নিঃশ্বাসই নিতে পারছিল না টেনশনে। তো পরের দিনই অপু আসে হসপিটালে গোধূলির সাথে কথা বলতে। এদিকে রিতম আসে থানান্তর ভাইয়ের সাথে কথা বলতে। ঋষভ বলে, অপু কোথায়, আসেনি এখানে? রিতম জানায়, না বৌদি হসপিটালে গিয়েছে, ওই মেয়েটার সাথে কথা বলার জন্য আখিলেশবাবুই বলেছেন। এসব শুনে ঋষভ বলে, তুইও তুই সাথে যেতে পারতিস। রিতম বলে, আসলে বৌদি মানা করেছিল তাই যায়নি, তবে তার সাথে সামনে আর নম্রতা গিয়েছে, আর আমরা তাড়াতাড়ি তোমার বেলের ব্যবস্থা করব দাদা, এত চিন্তা করো না। অন্যদিকে অপু গোধূলির কেবিনে যায়। অপু তো তার হাজব্যান্ডকে সম্পূর্ণ বিশ্বাস করে, তার মধ্যে গোধূলি ঋষভকে ফাঁসিয়েছে, সেজন্য অপু আসে গোধূলির সাথে কথা বলতে, তাকে বোঝাতে। তো অপু গোধূলির কেবিনে এসেই বলে, কেমন আছো গোধূলি? গোধূলি বলে, এই যে যেমন দেখছেন তেমনি আছি। এই সময় অপু তাকে বলে, দেখো আমি আসলে এখানে এসেছি তোমার সাথে কিছু কথা বলতে, কারণ আমার মনে হয়েছে তোমার সাথে আমার কিছু কথা বলা উচিত, কিন্তু কিভাবে বলবো কিছুই বুঝতে পারছি না। গোধূলি তখন জিজ্ঞাসা করে, কে পাঠিয়েছেন আপনাকে ঋষভ? অপু বলে, না সে পাঠায়নি, আমি নিজেই এসেছি। এটা শুনে গোধূলি বলে, কি ঋষভ পাঠায়নি? অপু বলে, দেখো তুমি বারবার ঋষভের নাম নিয়ে কথা বলছো কেন? সে তোমার স্যার হয়, তাই তার নাম ধরে কথা বলবে না, এটা উচিত না। এটা শুনেই তো গোধূলি রেগে যায় আর বলে, ও আচ্ছা তাহলে আপনিও আমার নাম ধরে কিছু বলবেন না। এসব শুনে অপু বলে, কি চাও তুমি?
কেন এসব করছো? আর এই বাচ্চাটা কার? গোধূলি জানাই সাহেবের। এরপর বলে, ও আচ্ছা, সরি, আমি তো তার নামটা নিব না, আসলে এই বাচ্চাটা হচ্ছে আপনার স্বামীর। এখন ঠিক আছে? এই কথা শুনে অপু বলে, দেখো, বাচ্চাটা কার সেটা আমি জানি না, তবে সে যদি বাচ্চার দায়িত্ব নিতে না চায় তাহলে আমাকে বলো, আমি তোমাকে টাকা পয়সা সব দেবো, বাচ্চার ভরণ পোষণ নিয়ে কোনো সমস্যাই হবে না তোমার। কিন্তু তার জন্য তুমি আমার স্বামীকে কেন ফাঁসাচ্ছ? তাকে এইভাবে দায়ী করা বন্ধ করো। আমি খুব ভালো করেই জানি এটা ঋষভের বাচ্চা হতেই পারে না, হলে আমি অবশ্যই জানতাম। তাই প্লিজ আর এসব করো না। আর এসব সত্যি যদি হতো তাহলে তো তুমি নিজেই আমাকে আগে বলে দিতে, কারণ ঋষভকে শাস্তি দেওয়া সবচেয়ে সহজ উপায় আমার আর ঋষভের বিয়েটা ভেঙে ফেলা। গোধূলি তখন বলে, আপনার বিয়ে ভেঙে আমার কিচ্ছু পাওয়ার ছিল না, আর আমি ঋষভের থেকে শুধু চেয়েছি একটু সাপোর্ট। আমি তো কারো সংসার ভাঙতে চাইনি, কিন্তু সে আমাকে না ছেড়ে দিয়েছিল না ধরে রেখেছিল, একটু সাপোর্টও দেয়নি। তাই আমি এখন আর কিছুই চাই না, আর আমার বাচ্চাটাও তো আর নেই, সব শেষ হয়ে গেছে। তাই আমি এখন শুধু বিচার চাই, আমার ওপর করাই অন্যায়ের বিচার। অপুই সব শুনে বলে, কিসের বিচার, কিসের অন্যায়, কি বলছো তুমি? হ্যাঁ গোধূলি, দেখো, তোমার আর ঋষভের মধ্যে ছাত্রী এবং স্যারের সম্পর্কের বাইরে কিছুই ছিল না, আর যদি ধরেও নি কিছু ছিল তাহলে দুই পক্ষেরই ছিল। তাহলে এখানে তুমি একা ঋষভকে দোষ দিতে পারো না। তুমি এখানে আলাদা করে কি বিচার চাচ্ছ? এসব শুনে গোধূলি বলে, আমি এত কিছু বুঝি না, আমার বিচার চাই। সে আমার সাথে যা যা করেছে তা অন্যায় ছিল, আর আমি আমার সাথে হওয়া সেই অন্যায়ের বিচার চাই। তো তারপর এখানে অনেক তর্ক বিতর্ক করার পর অসুস্থ হয়ে যায় গোধূলি, তাই অপু এখান থেকে চলে যায় আর এই সব কিছু আখিলেশকে জানায়। তখন আখিলেশ বলে, আপনি তার সাথে তর্ক কেন করতে গেলেন? এসব করার তো কোনো দরকারই ছিল না আপনার। আপনার কাজ ছিল শুধুমাত্র তাকে এটা বলা যে আপনি কি চান, তা না করে আপনি শুধু শুধু তর্ক করতে গেলেন। জিনিসটা এখন খারাপ দিকে চলে যাবে না। অপু তখন বলে, দেখুন, আসলে থানা পুলিশ, তারপরে মেয়ের ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা, এগুলো না আমি আর শুনতে পারছিলাম না, একেবারে অসহ্য হয়ে যাচ্ছিলাম। এই জন্যই তর্ক করেছি। এসব শুনে আখিলেশ বলে, কিসের মিথ্যা? যেই বাচ্চাটা আপনার স্বামীর, এটা মিথ্যা, কিন্তু সেটা তো সে পুরো দেশের মানুষের উদ্দেশ্যে লিখেই দিয়েছে। তাহলে সেটা কি সে বলবে না? এটাই তো তার থেকে পাওয়া একটা স্বাভাবিক উত্তর ছিল। দেখুন, আপনাদের না এই একটাই সমস্যা। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আপনাকে এখন পরিস্থিতি বুঝতে হবে, আইন বুঝে কাজ করতে হবে, না হলে এই কেস হাতের বাইরে চলে যাবে। তো তারপর এখানে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর বাইরে চলে আসে তারা। তখন অপু আর নিজেকে সামলাতে পারে না, নম্রতাকে ধরে অনেক কান্না করতে থাকে অপু। বলতে থাকে, আমি আর পারছি না রে, এসব আর সহ্য করা যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। নম্রতা বলে, একদম ভেঙে পড়িস না, দেখি সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধর তো। তো তারপর দেখা যায় অপুকে কল করে তার মা আর বলে, কি রে, আমি কি আসবো তোর কাছে? অপু বলে, না মা, তোমাকে কষ্ট করে আসতে হবে না, এখানে স্মিতা আছে, ঋতোষ আছে, আর শাশুড়ি মাও আসবেন, আমরা সব সামনে নিচ্ছি। এরপর সে তার মাকে জিজ্ঞেস করে, আচ্ছা মা, পাড়ার লোকেরা অনেক আজে বাজে কথা বলছে, তাই না? অপুর মা বলে, হ্যাঁ, তাদের কাজই তো বলা, তাদের নিয়ে তুই ভাবিস না, তুই দেখ ওদিকে কি করা যায়, আর মিঠিকে দেখে রাখিস, যদি বেশি সমস্যা হয় তাহলে আমার কাছে পাঠিয়ে দিস, কোনো চিন্তা করিস না। তো এরপর অপু তার মায়ের সাথে কথা বলার পর বাড়ি ফিরে আসে তারা। সবাই একসাথে বসে কথা বলছিল ঋষভের সেই বিষয়টা নিয়ে, যেখানে ঋষভের মা বলে, আমি বুঝতে পারছি না, আজকালকার মেয়েদের কোনো লজ্জাশরম নেই নাকি? এইভাবে আমার ভালো আর সমাজের মাঝে সম্মানিত ছেলেটাকে ফাঁসিয়ে দিল, আর এসব করতে কি তার একটু খারাপ লাগলো না? আমার ছেলে সবসময় পড়াশোনার বাইরে কিছু করার কথা ভাবেইনি, সে তো সবসময় ওইসব নিয়েই থাকত। আমার দুই ছেলেই মেয়েদেরকে খুব সম্মান করে। এরপর সে তার দুই বউকে জিজ্ঞেস করে, কি তোমরাই বলো, আমার ছেলেরা কি কখনো তোমাদের সাথে অন্যায় করেছে? স্মিতা বলে, বাদ দিন তো মা, এই মেয়ের কথা বাদ দিন, আপনার ছোট ছেলে বলেছে দিদি কথা বলতে যাওয়ার সময় নাকি ওই মেয়ের জন্য ফুল নিয়ে গিয়েছিল। তখন অপু তাদেরকে বলে, তো আর কি করব, একজন অসুস্থ মানুষকে দেখতে যাচ্ছিলাম, তাই নিয়েছি। উত্তরে স্মিতা বলে, দিদি কিছু মনে করো না, একটা কথা বলি, ওই মেয়ের মতো কেউ কি কখনো মা হতে পারে নাকি? রিতম তো বলেছে মেয়েটার চরিত্রই ভালো ছিল না, কত ছেলে বন্ধুর সাথে রাত বেরিতে ঘুরে বেরিয়েছে। তো তারপর এখানে তারা বেশ কথাবার্তা বলার পর যার যার ঘরে চলে যায়। আর রাতে যখন অপু ঘুমিয়েছিল তখনই তার মনে পড়ে, একদিন তো তারও নিজের মিসক্যারেজ হয়েছিল, তাই তার যেমন কষ্ট হয়েছে তেমনি হয়তো গোধূলিরও হয়েছে। সেজন্যই পরের দিন আবারও সে চলে আসে গোধূলির সাথে দেখা করতে, তাকে একবার ভালো করে রিকোয়েস্ট করতে। তবে অপু এসে জানতে পারে আজ সকালেই হার্টের প্রবলেমের কারণে মারা গিয়েছে সে। এই কথা শুনেই তো হতবম্ব হয়ে যায় অপু। গোধূলির মৃত্যুতে তার খুব খারাপই লাগে, তাই বাইরে এসেই সে আখিলেশকে কল করে আর বলে, সে তো আজ মারা গিয়েছে, এখন ঋষভের কি হবে? আখিলেশ বলে, আচ্ছা আপনি চলে আসুন আমার অফিসে, তারপর কথা হবে।
তো অপু সেই উকিলের অফিসে এসে খুব পানি খায়, কারণ তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, গলা শুকিয়ে যাচ্ছিল, এই বলে সে ইনহেলারও নেয়। এরপর আখিলেশকে অপু বলে, ঋষভের আর বেলটা হবে না, তাই না? আখিলেশ বলে, এত চিন্তা করবেন না, আমি নিশ্চয় বেলটা করার ব্যবস্থা করে দিব। আর মেয়েটার পরিবারের থেকে কিছু করা না হলে সব কিছু সহজ হবে, কারণ পুলিশদেরকে দিয়ে আমি 4 থেকে 5 দিনের মধ্যেই বেল করিয়ে দিব। অপু বলে, কি 4 থেকে 5 দিন লাগবে? এর আগে হবে না? অখিলেশ বলে, দেখুন, একটা প্রাণ চলে গিয়েছে, তাই ভাবুন, যদি একদিনেই বেল করিয়ে দেই তাহলে তো সবাই ভাববে অন্যায়ভাবে সব হয়েছে। আর পুলিশরা আমাদের পক্ষে আছে, তারা ডাকলে আপনি শুধু উত্তর দিবেন, আর কিছুই করতে হবে না, চিন্তা করবেন না, ঋষভ ঠিকই ফিরে আসতে পারবে। এরপর অপু একটা রেস্টুরেন্টে আসে আর নম্রতাকে বলে, নম্রতা, আমি ওই মেয়েটার মুখটা কিছুতেই ভুলতে পারছি না, গতকালই দেখা হলো আর আজকে ওই মেয়েটা নেই। নম্রতা বলে, দেখ, তুই অনেক কিছু করেছিস, কিন্তু এই যে মেয়েটা মারা গেল তার জন্য তো তুই দায়ী নয়। আর আমি কি তোকে একটা কথা জিজ্ঞেস করব? অপু বলে, কি জিজ্ঞেস করবি? মেয়েটার সাথে ঋষভের কোনো সম্পর্ক ছিল কি না? নম্রতা বলার, আমি এটা বলতে চাইনি, আমি তো শুধু বলতে চাইছি, তুই কি কখনো ঋষভ তাকে জিজ্ঞেস করেছিলি যে মেয়েটা তাকে প্রপোজ করেছিল কিনা, নাকি চিঠি দিয়েছিল কখনো? মানে হয় না, এরকম কিছু ইঙ্গিত দিয়েছিল কি? আসলে এগুলো জানলে আমাদের এই কেসে সুবিধা হবে। এসব শুনে অপু বলে, যদি কোনোভাবে ঋষভের বেলটা না হয়? তখন নম্রতা বলে, দেখ, তুই এরকম সব কিছুতে নেগেটিভ কেন ভাবছিস? আমি কি তোকে এসব কিছু বলেছি? বলিনি তো। তাহলে বুঝতে পেরেছি তুই রেগে আছিস, এখন কার উপরে রাগ মেটাবি? ঠিক আছে, সমস্যা নেই, আমি তো আছি, আমার উপরই রাগ দেখা। অপু বলে, নম্রতা, আমার কাছে ঋষভ কখনো কিচ্ছু লুকিয়ে রাখেনি, আর সেই জায়গায় কিনা ঋষভ একটা মেয়ের সাথে বৈধ সম্পর্ক করেছে। কিভাবে সম্ভব? আমি তার সাথে 7 বছর সংসার করেছি, আমি তো বিশ্বাস করতে পারবো না ঋষভ এরকম কিছু করতে পারে। তার দ্বারা এমন কিছু করা কিভাবে সম্ভব? নম্রতা বলে, আমি বুঝতে পারছি রে, আর একটা মেয়ে এভাবে মারা গিয়েছে, তাতে খারাপ লাগাটাই স্বাভাবিক, কিন্তু ভেবে দেখ, যদি একবার ঋষভের বেল হয়ে যায় তাহলে কিন্তু সব কিছুই অতীত হয়ে যাবে, এসব নিয়ে কেউ আর কোনো কথা বলবে না। অপু বলে, কিন্তু আমি তো কখনো আর জানতে পারবো না মেয়েটা এরকম কেন করলো, আর তার আসল টার্গেটই বা কী ছিল। আমার ভেতরে এই প্রশ্নটা আজীবনই থেকে যাবে নম্রতা। নম্রতা বলে, প্লিজ তুই একটু শান্ত হ, দেখিস ধীরে ধীরে এই সময়টা পেরিয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, শুধু একটু সময়ের প্রয়োজন। অপু বলে, সময় পেরিয়ে গেলেও স্মৃতি কি পেরিয়ে যাবে বলতো? এখন কোথাও না কোথাও অপুর ভেতরে একটা সন্দেহ এসে গিয়েছে, যদিও সে চাইছে না তার স্বামীকে সন্দেহ করতে, কিন্তু এখন গোধূলির মৃত্যুতে সে সন্দেহ করতে বাধ্য হচ্ছে। পরের দিন সকালে অপু তার শাশুড়ি মাকে চা দেয়, আর সে অপুকে বলে, তুমি কি দেখা করতে গিয়েছিলে? অপু বলে, না মা, বিকালে যাব। তারপর ঋষভের মা বলে, তার ক্লাস্ট্রোফোবিয়াটা নিয়ে আমার খুব টেনশন হচ্ছে, অর্থাৎ ঋষভের আবদ্ধ জায়গায় থাকা নিয়ে একটা অস্বাভাবিক ভয় কাজ করে। অপু জানায়, না মা, চিন্তার কিছু নেই, তার চিকিৎসা করা হয়েছিল, তাই এখন একটু ভালো আছে, আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। ঋষভের মা তখন বলে, রিতম বলেছে আবারও প্রবলেম হচ্ছে তার। অপু বলে, হ্যাঁ, তাই আমিও ওষুধ দিয়ে এসেছি, তাই সমস্যা নেই। তো এরপর অপু ঋষভের মাকে জিজ্ঞেস করে, আচ্ছা মা, ঋষভ কি কখনো কোনো কিছু নিয়ে জেদ করেছে বা জোর করেছে? তখন ঋষভের মা বলে, একবার করেছিল ছোটবেলায়, তারপর আর কোনো জিনিস নিয়েই জেদ করেনি। তো তারপর এখানে এই জেদ বা জোর করার কথাটা শুনে কেন যেন অপু কল্পনা করে ফেলে, এইভাবেই কি তাহলে গোধূলিকে জোর করেছিল ঋষভ? তো এরপর উকিল কল করে অপুকে আর বলে, আপনার জন্য সুখবর আছে। অপু জিজ্ঞেস করে, কি হয়েছে? অখিলেশ বলে, কোনো পুলিশ কমপ্লেন হয়নি, তাদের পরিবারের সবাই লাশটাকে নিয়ে চলে গিয়েছে পুলিশে অভিযোগ না করেই, তাই ঋষভেরও বেইল হয়ে যাবে। অপু তো এটা শুনে খুব খুশি হয়ে যায়, এই খবরটা তার জন্য অনেক বড় কিছু। তাই রাতে সে তার মেয়েকেও জানায় যে তার বাবা ফিরে আসছে। তো দেখা যায় পরের দিনই বাড়ি চলে আসে ঋষভ, এসেই স্মিতা সহ বাকিদেরকে বলে, তোমাদের অনেক বেশি ধন্যবাদ, তোমরা সবাই যেভাবে অপর্ণাকে সাহায্য করেছো, পাশে থেকেছো, আমি সত্যিই তার জন্য তোমাদের কাছে কৃতজ্ঞ। সেই সময় নম্রতা এসে বলে, না না, কি বলছো ঋষভদা? তখন ঋষভ যেভাবে নম্রতার হাত ধরে সেটা সাম্যের ভালো লাগে না, সে কোথাও গিয়ে ঋষভের এই আচরণকে স্বাভাবিকভাবে নিতে পারে না, তারা ওখান থেকে ফিরে আসে। এরপর নম্রতাকে সাম্য বলে, আর আচ্ছা, এমনও তো হতে পারে যে ওই মেয়েটা মিথ্যা বলেনি, সে সত্যি কথাই বলছিল। নম্রতা বলে, আরে কি বলছিস, আমি ঋষভ দাদাকে অনেক বছর ধরেই চিনি, এইসব সে করতেই পারে না। সাম্য বলে, না, কিন্তু আমি ভাবছি একটা মেয়ে হঠাৎ করে কারণ ছাড়া নিজের চরিত্র নিয়ে এইমন কিছু কেন বলতে যাবে? এখানে তো আর একা ঋষভদার চরিত্র খারাপ হতো না, তারও হতো, তাহলে কেউ জেনে শুনে নিজের উপর বিপদ কেন আনবে? আমার প্রশ্নটা এখানেই তো বারবার আটকে যাচ্ছে। তখন নম্রতা বলে, হতে পারে কোনো কারণ আছে, এখন সেটা তো আমরা সঠিকভাবে বলতে
পারবো না। সাম্য তখন বলে কিন্তু আমি তো এটাই ভাবছি বারবার। তখন নম্রতা বলে আমি আর এই নিয়ে কিচ্ছু ভাবতে চাই না, আমার ভয় লাগে অপর্ণার জন্য, কারণ তার জীবনে ঋষভ আর মিঠি ছাড়া কিছুই নেই। সে তার সবকিছু তার এই দুই সম্পর্কের পেছনে ইনভেস্ট করেছে। তাই যদি কখনো এরকম হয় যে তার এই সম্পর্কের মধ্যে চির ধরে, তাহলে সে নিজেকে কিভাবে সামলাবে সেটা আমি ভাবতেও পারি না। কিন্তু এই মেয়েটাও কিভাবে দুনিয়াটা ছেড়ে চলে গেল, তাই না? তার জন্য খারাপই লাগছে। এখন সে অতীত হয়ে গিয়েছে, গোধূলি বসাক। সাম্য বলে হ্যাঁ, আর আমরা সবাই তাকে শুধুমাত্র যেতে বাধ্য করলাম, আর সে চলে গিয়েছে জেনে শান্তিও পেলাম আমরা। কতটা অদ্ভুত মানুষ, তাই না? নম্রতা বলে আরে তুই এরকম কেন বলছিস, সত্যি এরকম কথাগুলো খুব কষ্ট দেয়। এদিকে অপু ঋষভকে বলে আমি না কিছুতেই গোধূলি মেয়েটার মুখ ভুলতে পারছি না ঋষভ, একদিন আগেই মেয়েটাকে বই খেয়ে এসেছি আর ঠিক পরের দিনই সে নেই। আচ্ছা ঋষভ, তুমি আমাকে জিজ্ঞেস করলে না তো আমি এই কয়টা দিন কিভাবে কাটিয়েছি। ঋষভ বলে তার মানে আমি বাড়ি ফিরেও একটু শান্তিতে থাকতে পারবো না? বারবার সবাই এই নামটা নিয়ে যাচ্ছে, তোমরা কি আদৌ বুঝতে পারছো আমি কিসের মধ্যে দিয়ে গিয়েছি? অপু বলে আর আমার উপর দিয়ে কি গেছে সেটা কি তুমি একবারও চিন্তা করেছো ঋষভ? তখন ঋষভ বলে তোমার পাশে সবাই ছিল, কিন্তু আমি জেলে একা ছিলাম। আমি ভেবেছিলাম এখানে একটু বসে মনটা শান্ত করব, কিন্তু তোমার জন্য সেটাও হলো না। অপু তখন বলে আচ্ছা আমার কথা ছাড়ো ঋষভ, এই কটা দিন শুধু থানা পুলিশ হসপিটাল হয়নি, বরং 2টা প্রাণও চলে গিয়েছে। ঋষভ তখন রেগে বলে কি হয়েছে এখন? হ্যাঁ কি হয়েছে? অপু বলে ঋষভ আমি ভেবেছিলাম তুমি ফিরে প্রথম আমার সাথে কথা বলবে, আমাকে বলবে সবটা, কারণ আমার জন্য এই সবকিছু সহজ না, এই সব একসাথে নেওয়া আমার জন্য খুব কঠিন ছিল। ঋষভ তখন বলে কি জানতে চাও তুমি? কি বলবো আমি তোমাকে? কার সম্পর্কে জানতে চাও? ওহ ওই গোধূলি সম্পর্কে। তো তুমিও আমাকে জেরা করবে তাই তো? ঠিক আছে বলো কি জানতে চাও। গোধূলি আমার এক্স স্টুডেন্ট ছিল, পড়াশোনায় ভালো ছাত্রী, কিন্তু তার কয়টা বয়ফ্রেন্ড ছিল তুমি গুনেও শেষ করতে পারবে না। তার চরিত্রেরও কোনো ঠিক ছিল না, বুঝলে? আরে মফস্বল থেকে আসা বকে যাওয়া একটা মেয়ে ছিল সে, আর তাছাড়া কলেজ ছাড়ার পর তার সাথে আমার কোনো যোগাযোগও ছিল না। আর কি জানতে চাও বলো? আর 2টা প্রাণ বলেছিলে তাই তো? আরেকটা কার? অপু তখন রেগে বলে বাচ্চাটার। সেই সময় অপু কল্পনা করে তার বিছানায় বসে গোধূলি বলছে বাচ্চাটা আপনার, ঋষভের। তো রাতে যখন ঋষভ অপুর কাছে আসে তখন অপু তাকে ইগনোর করারই চেষ্টা করছিল হয়তো। অপু তার বিবেকের কাছে এখনো ক্লিয়ার হতে পারছে না। তখনই নম্রতা কল করে আর বলে কাল একটু দেখা করতে পারবি, আমার দরকার কিছু কথা ছিল। তো অপু তাকে জানায় ঠিক আছে সময় মতো চলে আসবো। তো পরের দিন নম্রতা অপুর দোকানে আসে। অপু একটু সেলাইয়ের কাজ করছিল, তখন নম্রতা বলে তুই ঠিক আছিস তো? অপু বলে হয়তো না রে, যাই হোক তুই বল কি বলবি। তো নম্রতা বলতে থাকে দেখ আমি তোকে কিছু বলতে এসেছি, মানে দেখাতেও এসেছি, হয়তো তোর ভালো লাগবে না, কিন্তু আমার মনে হলো তোর দেখাটা দরকার, তুই দেখ গোধূলির প্রোফাইল পিকচারটা। অপু তখন বলে আমাকে কেন দেখাচ্ছিস, প্লিজ সরা, আমি দেখবো না, আমার ভালো লাগছে না। তখন নম্রতা বলে একবার দেখে নে তারপর আমি তোকে পুরো ব্যাপারটা বলছি। এরপরই দেখা যায় গোধূলির গলায় আর দিয়ে একটা নেক পিস পরা আছে। নম্রতা বলে গোধূলির প্রোফাইলে অনেক রকম এই পোস্ট আছে, মন ভালো মন খারাপের, আর সেগুলো খুব রিয়েলও লাগে। আর দেখ গোধূলির নামের মাঝে কিন্তু কোনো আর নেই। আমি এটা বলছি না যেই অক্ষরটা একমাত্র ঋষভদার নামেই আছে, হতেই পারো অন্যান্য কারো নামের অক্ষর দিয়ে সে করেছে চেইনটা, কিন্তু আমার কেন যেন মনে হলো তাই তোকে দেখালাম, এটাই বলার ছিল আর দেখানোর ছিল রে। অপু বলে দেখ আমাকে ঋষভ বলেছে ওই মেয়ের অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল, তার চরিত্র খারাপ ছিল, তবে তুই আমাকে এগুলো দেখিয়ে ভালোই করেছিস, তুই থাক আমি একটু চা করে নিয়ে আসি। নম্রতা বলে তোর খারাপ লাগলো তাই না? অপু তখন বলে আমার আবার খারাপ লাগা, গত এক সপ্তাহে আমার সব খারাপ লাগা চলে গিয়েছে, এখন আমার কিছুতেই আর কিচ্ছু যায় আসে না, খারাপও লাগে না জানিস। এদিকে দেখা যায় অপুকে তার বাড়িতে এসে তার প্রতিবেশীরা অনেক কথাবার্তা শোনায়, তাকে এক প্রকার তুচ্ছ তাচ্ছিল্যই করে, কিন্তু অপু তাদেরকে কিছুই বলে না, শান্ত গলায় তাদের যেতে বলে। অন্যদিকে বাইরে বসে অস্থির ছিল ঋষভ। তাকে তার বন্ধু বলে শান্ত হওয়া, একটু তুই আর লেকচারটা ঠিকমতো দিস, চেষ্টা করবি সবাই যেন তোর প্রতি সংবেদনশীল থাকে, আর এমন না যে চারদিকটাতে কোনো কথা ওঠেনি তোকে নিয়ে, তবে তুই তাদের কথায় কান্না দিয়ে চললে পারবি না। তো রাতে অপু তার অ্যাকাউন্টটা ওপেন করে এফবিতে, তো সেটা কেন করেছে তা হয়তো পরেই জানা যাবে। পরের দিন কলেজে সেমিনারে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে ঋষভ আর অপু। পথে হঠাৎ করে কল করে তার কলিগ আর বলে ঋষভ একটা সমস্যা হয়ে গেছে। ঋষভ জিজ্ঞেস করে কি হয়েছে? তখন তোর কলিগ জানায় আসলে কলেজে তোর সাসপেনশনের জন্য সাইন নেওয়া হচ্ছে, মানে মেয়েদের সাথে খারাপ আচরণ, তাদেরকে টিস করে করা, এইসব নিয়ে কিছু অভিযোগ এসেছে। ঋষভ তখন বলে আসলে আমি তো গাড়িতে আছি, আমার সাথে অপর্ণাও আছে, আর কলটা লাউডস্পিকারে দেওয়াতে আমি কলেজে এসে কথা বলছি। তো তারপর কলেজে আসার পর ঋষভ স্পিচ দেওয়া শুরু করে, যেখানে সে বলে আমি আজকের এই স্পিচ শুরু করার আগে একটা কথা বলতে চাই। আমাদের কলেজের এক্স স্টুডেন্ট গোধূলি বসাক মারা গিয়েছেন, তাই তার জন্য আমরা 2টা মিনিট তার আত্মার শান্তি কামনা করি, প্লিজ সবাই। তো ঋষভের মুখ থেকে এরকম কথা শুনে একটু শকটেডি হয়, তারপর সবাই দাঁড়িয়ে 2 মিনিট নীরবতা পালন করে। এরপর ঋষভ বলে আমি জানি আপনারা সবাই এই বিষয় সম্পর্কে অবগত, আর আমি একজন শিক্ষক হিসেবে বলবো আমি ব্যথিত। বিগত কয়েকদিন ধরে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাকে, এবং সেই সাথে আমার পরিবারের সবাইকেও, কিন্তু তবু আমি ভুলিনি একজন শিক্ষক আসলেই একজন অভিভাবক। ছাত্র তৈরি করা আমার কাজ, ভুল পথে গেলে তাদেরকে বদলানো আমার কাজ, তাই যে কারণে যেভাবেই হোক না কেন গোধূলি বসাকের মতো আমরা আর কাউকে হারাতে চাই না। তার পাশে থাকার সুযোগটুকু আমি পাইনি, তাই তার স্মৃতির উদ্দেশ্যে এই বরণের ফুলটাই থাক।
তো এরপর আরও অনেক কথা বলে ঋষভ, কিন্তু অপুর কাছে এইসবই মিথ্যা মনে হচ্ছিল। তার কাছে আজ সবই বানানো গল্প মনে হচ্ছিল। অপু ভাবছিল ঋষভ বলেছে গৌধূলির চরিত্র খারাপ, সে 1000টা ছেলের সাথে ওঠা বসা করে, তাই এইসব 1000টা ভালো কথাও আর অপুর কাছে ফিকে লাগতে থাকে। যদিও সে নিজেও জানে না তার সাথে কেন হচ্ছে এরকমটা, কেন সে ধীরে ধীরে নিজের স্বামীর উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছে। যখন সব কিছুই ঠিক হয়েছে তখন কেন এমন হচ্ছে? তো এরপরই কলেজে গৌধূলিকে চেনে এরকম দুজনের সাথে দেখা হয় অপুর। তারা গৌধূলি যে কতটা মেধাবী আর মিষ্টি ছিল সেই নিয়ে কথা বলে। তখন অপু বলে, সে তো বিগড়ে যাওয়া ছিল, তাই না? এর উত্তরে একজন বলে, এটা তো তার মিনিংয়ের উপর নির্ভর করছে। তো এরপর দেখা যায় ঋষভ আর অপু ফেরার সময় ঋষভের দিকে অপু অদ্ভুতভাবে তাকিয়ে আছে। এটা দেখে ঋষভ বলে, কি হয়েছে, কিছু বলবে? অপু বলে, গৌধূলির আজ পেপার প্রেজেন্ট করার কথা ছিল। ঋষভ বলে, হ্যাঁ, ন্যায়শাস্ত্রে। অপু তখন বলে, ন্যায় অন্যায় তো শাস্ত্রই গুলিয়ে দিচ্ছ ঋষভ, এই নাকি তোমাদের মধ্যে যোগাযোগ ছিল না, তাহলে এসব জানলে কিভাবে? ঋষভ তখন বলে, শুধু শুধু কাহিনী শুরু করে দিও না অপু। অপু বলে, আমি কোনো কাহিনী শুরু করছি না ঋষভ, কেন যেন উল্টো আমি সব কাহিনীর মাঝখানে চলে আসছি। এরপর রাতের বেলা অপু বসে বসে কিছু ছবি দেখে। গৌধূলির সাথে তার বন্ধুদের ছবি ছিল সেগুলো। তো তারপর একটা ছেলেকে সে মেসেজ করে দেখা করতে বলে। ছেলেটাও রাজি হয় তার সাথে দেখা করার জন্য। পরের দিন ঋষভ আর তার কলিগ বন্ধু কলে কথা বলছিল। ঋষভ বলে, আমাকে কলেজে তো কিছুই করতে পারেনি তারা, তাই এবার বাইরে লাগতে চাইছে, আর আমার বিরুদ্ধে তারা কিভাবে সাইন করলো ভাবতেই পারছি না। আসলে আমার জীবনও যে এরকম দিন আসতে পারে কখনো বুঝিনি। আমি সবসময় অ্যালার্ট রয়েছি, কিন্তু কি করে যে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। তো এদিকে অপু স্মিতাকে বলে, স্মিতা, আমার মনে হচ্ছে ঋষভ আমাদের থেকে কিছু লুকিয়ে রাখছে। তার এই অস্থিতিতে থাকা, চিন্তায় থাকাই তো বলছে সে কিছু একটা লুকিয়ে রাখার চেষ্টা করছে। স্মিতা বলে, একটা কথা বলবো দিদিভাই? অপু বলে, হ্যাঁ বলো, কি বলবে? তখনই স্মিতা বলতে থাকে, সব লুকিয়ে রাখা বিষয় তো বের করে আনার দরকার নেই, তাই না? যা যেমন আছে তেমনই থাকুক না, তাহলে জীবনটা সহজ হয়। তারপর অপু আর তাকে কিছুই বলেন না, চলে আসে গৌধূলির সেই বন্ধুর কাছে যার নাম অনুভব। তার সাথে কথা বলতে অপু তখন তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি জানতে গৌধূলির জীবনে এরকম কিছু হতে পারে? অনুভব বলে, আমি জানতাম না, তবে আন্দাজ করেছি। অপু তখন বলে, দেখো অনুভব, আমার কাছে সত্যিটা জানা খুব গুরুত্বপূর্ণ। আমি সত্যিই জানতে চাই গৌধূলি কার সাথে প্রেম করতে আর বাচ্চাটা কার ছিল। অনুভব বলে, আমি ওসব জানি না, আমি শুধু এতটুকু জানি গৌধূলি একটা অন্ধকার জীবনে ছিল, আর আমি চাইতাম সেটা থেকে বেরিয়ে আসুক, কারণ আমি তাকে পছন্দ করতাম। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। গৌধূলিকে অনুভব বলে, কিরে তুই কেন এসব নেশা করছিস? গৌধূলি বলে, তুই তো খাবি না, হরলিক্স দিব তোকে। এটা শুনে অনুভব বলে, তুই আমাকে ভালোবাসিস না ঠিক আছে, কিন্তু তুই যাকে ভালোবাসিস তার সাথে কি আদৌ খুশি তুই? আচ্ছা, কে সে যাকে আমরা এখনো দেখিনি, চিনি না? গৌধূলি বলে, সবসময় কি সব দেখতে হবে আর চিনতে হবে? আমি তাকে ভালোবাসি, এটাই কি যথেষ্ট নয়? অনুভব বলে, কেন, কে এমন যাকে দেখাই যাবে না? আর তোরা কি বিয়ে করবে নাকি? গৌধূলি বলে, সে বিবাহিত। এটা শুনে অনুভব বলতে থাকে, গৌধূলি, এরকম একটা সম্পর্কে কেন আছিস? এখান থেকে বেরিয়ে আয়। উত্তরে গৌধূলি বলে, কেন সবসময় সম্পর্কে থাকলেই কি বিয়ে করতে হবে নাকি? তো এইসব ভেবে বলতে বলতে অনুভব অপুকে আরেকটা কথা বলে, যেই মেয়ে তার কথা সবসময় স্পষ্টভাবে বলেছে সে আর যাই হোক বকে যাওয়া হতে পারে না, সম্ভবই না। অন্তত যারা যারা গৌধূলিকে কাছ থেকে চেনে তারা আমার সাথে একমত হবেই। অপু বলে, আর অন্ধকারের কথা কেন বলেছিলে? অনুভব বলে, আসলে একদিন হঠাৎ করেই সে কল ধরা বন্ধ করে দেয়। তো দেখা যায় সেদিন গৌধূলি কান্না করছিল। অনুভব এসে বলে, এ গৌধূলি, কি হয়েছে তোর, কান্না কেন করছিস? আমি তো তোর বন্ধু, তাই না? তাহলে আমার কাছে তো সবকিছু শেয়ার করতে পারিস, বল কি হয়েছে তোর? গৌধূলি তখন বলেছিল, সে আমার ফোন ধরছে না, আমাকে ইগনোর করছে, আমাকে ইউজ করেছে সে। তো এই সব বলে সেদিন গৌধূলি প্রচণ্ড কান্না করেছিল। এসব শুনে অপু বলে, আচ্ছা অনুভব, তোমার কি মনে হয় তোমাদের স্যার এটা করতে পারেন? অনুভব বলে, দেখুন, আমার কাছে কোনো প্রমাণ নেই, আর গৌধূলি আমাকে কখনো তার নাম বলেনি, তাই আমি এর বেশি কিচ্ছু জানি না। তবে উনি যে কলেজে একটু আলাদা আচরণ করতেন সেটা আমাদের কলেজে সবাই খেয়াল করেছে। এরপর আর কিছু না শুনে অপু বাড়ি চলে আসে। সেখানে সাম্য গৌধূলির ছোট বোন প্রত্যুষের একটা ভিডিও পায়, যেখানে সে বলে, দিদি, তুই এত কষ্ট নিয়ে কি করে চলে গেলি? আমাদের একসাথে কলকাতায় পড়ার স্বপ্নটা এখন আমাকে কে দেখাবে? তুই এত কষ্টে থেকেও হাসি খুশি থাকতি, কিন্তু রাতের বেলা তুই লুকিয়ে কান্না করতি। তুই কেন কান্না করতি সেটা একমাত্র আমি জানি দিদি। দেখিস, ওই লোকটার সাথে ভালো কিছু হবে না, কখনো হতেই পারে না। তারপর নম্রতা বলে, এই মেয়েটা যে এলাকায় থাকে তুই তো সেখানে শাড়ি আনতে যাস, তাই না? তো এরপরে অপু কল করে তার দোকানে আর জানায় কাল সে শাড়ি আনতে যাবে। তারপর অপু নম্রতাদের বলে, তোরা আমাকে একটু ওখানে নিয়ে যাবি? নম্রতা বলে, তুই নিশ্চিত তো? অপু বলে, হ্যাঁ আমি যাব, প্লিজ নিয়ে যা।
এরপর রাতের বেলা অপু বাড়িতে জানায় তার শাড়িগুলো আনার জন্য তাকে কাল কাজে যেতে হবে, তাই তারা যেন এদিকটা সামলে নেয়। এরপর পরের দিন তারা 3 জন চলে আসে গোধূলির বাড়ি। নম্রতা সেখানে গোধূলির কাকা কাকিকে দেখে বলে, আপনারা তো তার কাকা কাকি, কিন্তু তার বাবা মা কোথায়? তখন গোধূলির কাকা বলে, দাদা বৌদি মারা গিয়েছে, আর এরপর থেকে আমাদের কাছেই মানুষ হয়েছে গোধূলি। যতদিন আমাদের কাছে ছিল একরকম ছিল, কিন্তু কলকাতায় গিয়ে ভালো মানানলেও ভালো জীবন গড়তে পারেনি। শুনেছি নেশা করত, সিগারেট খেত। শাম্মু বলে, আপনারা ওই কাহিনীর পর পুলিশে অভিযোগ করেননি? তখন গোধূলির কাকি বলে, না, কেন করব? বিয়ের আগে প্রেগনেন্ট হয়েছে, আমাদেরও তো সমাজে সম্মান আছে, তাই না? আমারও একটা মেয়ে আছে। এসব জানাজানি হলে আমাদেরকে সমাজে রাখত? আমরা তো এখানে মুখই দেখাতে পারতাম না। তো তারপর অপুরা প্রত্যুষার সাথে কথা বলতে চায়। এদিকে স্মিতা আর রিতম কথা বলছিল। তখন রিতম বলে, বৌদি কী চাইছে? স্মিতা বলে, দিদিভাই বিশ্বাস করতে পারছে না ঋষভ দাদাকে, তার মনে হচ্ছে ঋষভ দাদা কিছু একটা লুকিয়ে রাখছে। রিতম তখন বলে, এই বৌদির কি মাথা খারাপ হয়েছে? এত কিছুর পর সবটা ঠিক হলো, এখন আবার এগুলো নিয়ে কাটাছাড়া করার কি দরকার? আর যদি কিছু থেকেও থাকে তাহলে এবার কি মুভ অন তো করতেই হবে। আসলে বৌদিকে এসব বুদ্ধি তার ওই ফ্রেন্ড দিচ্ছে। এরা কেউই সংসার করার মতো মেয়ে না, যত্ন সব বাজে বুদ্ধি দিতে থাকে। এদিকে প্রত্যুষাকে বাইরে এনে অপু বলে, তোমাকে তো দিদি সব বলতো, তাই না? প্রত্যুষা বলে, হ্যাঁ বলতো তো, তবে দিদি বাড়ি আসার পর বেশি থাকতই না। একদিন আমি দেখেছি দিদির সাথে তার চেয়ে বয়সে বড় এক লোকের কথা কাটাকাটি হচ্ছে, আর এক পর্যায়ে লোকটা দিদিকে জোর জবরদস্তিও করে। তারপর আরেকদিন আমি সব কথা শুনে ফেলি আর বুঝতে পারি দিদি এই লোকটার সাথে সম্পর্কে আছে। কিন্তু আমি দিদিকে আর কান্না করতে দেখে সহ্য করতে পারিনি, তাই সেদিন বলেছিলাম এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। দিদি বলেছিল চেষ্টা করবে, আর আমি এরপর সবসময় খেয়াল করেছি দিদির গায়ে আঘাতের চিহ্ন। তো তারপর অপু ছবি দেখায় ঋষভের আর বলে, ইনি কি ছিলেন? মনে মনে সে আশা করছিল যেন প্রত্যুষা না বলে, কিন্তু প্রত্যুষা ছবিটা দেখেই বলে, হ্যাঁ এই সেই লোকটা যার জন্য আমার দিদি কষ্ট পেতে পেতে আজ পৃথিবী থেকেই চলে গেছে। এই কথা জানার পর তো অপু আর কান্না ধরে রাখতে পারে না। 60টা বছরের বিশ্বাস এক ধাক্কায় ভেঙে যায়। তারপর এখান থেকে অপু সোজা চলে আসে উকিলের কাছে আর তাকে বলে, আমি একটা ডিভোর্স নোটিশ পাঠাতে চাই। উকিল তখন তাকে বোঝাতে চায় আর একটু শান্ত হয়ে ভাবতে বলে, কিন্তু অপু বলে, আর ভাবার কিচ্ছু নেই, এবার আমি ন্যায় বিচার চাই। তারপর অপু কলেজে এসে ঋষভের বিরুদ্ধে সাইন করে তাকে জব থেকে বের করে দিতে। এরপর বাড়ি ফিরে এসে অপু সোজা ওয়াশরুমে চলে যায়, আর এদিকে ঋষভকে কল করে তার কলিগ অপুর ব্যাপারে সবটা জানায়। সে বলতে থাকে তাকে বাঁচানো এবার মুশকিল হয়ে যাবে, কারণ অপু তার বিরুদ্ধে চলে গিয়েছে। আর এদিকে অপু প্রেগন্যান্সি টেস্ট করে দেখে সে প্রেগনেন্ট। এখন সে কি করবে? তার পরবর্তী স্টেপ কি হবে? সে কি এখানেই থেমে যাবে, নাকি এর শেষটা দেখেই ছাড়বে? এসব কিছু আমরা একটু পরই জানতে পারবো। তো এরপর দেখা যায় পরের দিন সকালে উঠেও অপু রান্নাঘরে যায় ঠিক প্রত্যেক দিনের মতোই। তারপর সব কাজও করে, তবে অন্যান্য দিনের মতো সে আজ আর খুশি না। আগের মতো সে এখন আর হাসি আনন্দে দিন কাটায় না। যাই হোক, এরপরই দেখা যায় সে এসে তার ব্যাগ গুছিয়ে নেয় আর মিঠিকে বলে, তোমাকে আমি বলেছিলাম না যে আমরা কাল চলে যাব, তো ফ্রেশ হয়ে আসো তাড়াতাড়ি, ঠিক আছে? দেরি করো না কিন্তু। মিঠিও তখন তার মায়ের কথা শুনে বিছানা থেকে উঠে চলে যায়। তারপর অপু বাইরে আসে আর দেখে ঋষভটা রুমে আত্মহনন করেছে। এটা দেখেই তো অপুর অবস্থা খারাপ হয়ে যায়। তখনই বাড়ির সবাই দৌড়ে চলে আসে সেখানে। আর এখান থেকে দৃশ্য চলে যায় সেই রাতে যখন অপু বাড়ি এসে ওয়াশরুমে যায়। বাইরে থেকে তখন ঋষভ রেগে রেগে ডাকছিল অপুকে। অপু তখন ফ্রেশ হয়ে বাইরে আসে। খুব স্বাভাবিকভাবে ঋষভ তখন বলে, অপু তুমি আমার কলেজে গিয়েছিলে কেন? উত্তরে অপু জানায়, শুধু কলেজে না, বরং আমি গোধূলির বাড়িতেও গিয়েছিলাম। এইসব শুনে ঋষভ বলে, দেখো তুমি কিন্তু আমাদের কথা বলার সব রাস্তায় বন্ধ করে দিচ্ছ। অপু এসব করার কি তোমার খুব দরকার ছিল? অপু তখন বলে, রাস্তা তো অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে ঋষভ, যতটা বাকি আছে সেটা না হয় কোর্টেই শেষ হবে। যেই অপু তাকে এত ভালোবাসত সেই আজ তাকে ছেড়ে দেওয়ার কথা বলছে। যাই হোক, তোরা আর স্মিতা এই নিয়ে কথা বলতে বসে তখন রিতম বলে, আমি তো বুঝতে পারছি না যে কেসটা শেষ সেটা কেন আবার উঠছে। এটা নিয়ে এখন কথা বলে খামোখা ঝামেলা বাড়ানোর দরকার কি? স্মিতা তখন বলে, দিদিভাই বলেছে সে শুধু কলেজে যায়নি, বরং গোধূলির বাড়িতেও গিয়েছিল, তাই হতেই পারে সে এমন কিছু জেনেছে যার জন্য সে এসব আবারও উঠাচ্ছে। তখন রিতম বলে, তাই বলে কি নিজের স্বামীরই চাকরিটা খেয়ে দিবে? এটা কেমন কথা হলো? আর এটা কোন ধরনের সংসার আর ভালোবাসা হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় তো কিছুই আসছে না। এদিকে ঋষভকে তার মা বলে, আমি ভাবতেই পারছি না অপর্ণা এসব করতে পারে। ঋষভ তখন বলে, মা আমার চাকরিটা আর থাকবে না, এই অপর্ণার জন্যই আমার সবকিছু শেষ হয়ে যাবে। সে আমার বউ হয়ে আমার বিরুদ্ধেই সাইন করে এসেছে, এটা আমি একেবারেই মেনে নিতে পারছি না। মা তখন ঋষভের মা বলে, না না, তুই অপর্ণার সাথে কথা বল, তাকে জিজ্ঞেস কর সে আসলে চাইছেটা কি। তখনই সেখানে অপু আসে তার জিনিসপত্র গোছাতে।
ঋষভের মা তখন বলে, এই যে অপর্ণা, তুই কি চাইছো বলো তো? আর এই সব কিছু গুছিয়ে যাচ্ছই বা কোথায়? সব কিছু নিজের হাতে ঠিক করলে, এখন আবার নিজের সংসারটা নিজেই কেন নষ্ট করতে চাইছো? কোনো কারণ থাকলে কথা বলো, আলোচনা করো, কিন্তু আমার নির্দোষ ছেলের ওপর এইসব কেন করছো? অপু বলে, আপনার ছেলে ঠিক কতটা নির্দোষ সেটা আপনার ছেলেকেই প্রশ্ন করুন না মা, কারণ আমার এসব নিয়ে কথা বলতে রুচিতে বাধে। আমার তো লজ্জা করছে রীতিমতো। ঋষভ তখন বলে, কিসের রুচি, কিসের লজ্জাবোধ? আমি তো সেটাই বুঝতে পারছি না। আর কার থেকে কি শুনে এসে আমার ওপর তুমি মিথ্যা অপবাদ দিচ্ছ, তাও আবার ওই গধূলির মতো একটা মেয়ের জন্য? অপু তখন বলে, ঋষভ, তুমি যদি মনে করে থাকো তুমি আমার সামনে গধূলি বা যে কোনো মেয়ের নামে আজে বাজে কথা বলে আমার থেকে সিম্প্যাথি পাবে, তাহলে তো আমি বলবো তুমি আমাকে চিনতেই পারোনি। এইসব শুনে ঋষভ বলে, এই তোমার কি হয়েছে বলো তো? হঠাৎ করে তুমি গধূলির হয়ে কথা বলছো কেন? আমি তো তোমার স্বামী, তোমার তো উচিত আমার পক্ষ নিয়ে কথা বলা। তুমি গধূলির ব্যাপারে কী বা জানো বলো তো? তো তারপরে এখানে বেশ কিছুক্ষণ তর্ক বিতর্ক হয় তাদের। এরপরে অপু চলে যায় তার মেয়ের কাছে, কারণ সে এসব আর নিতে পারছিল না। এদিকে অপু আর ঋষভের যে পারফেক্ট একটা সম্পর্ক ছিল সেটা নিয়ে নম্রতা খুব আফসোস করে। অপুর তো সবকিছুই ছিল এই সংসার, কিন্তু আজ সেটাই ভেঙে যাচ্ছে। তাই নম্রতার খুব খারাপ লাগতে থাকে। সে সাম্যকে বলে, তারা তত পারফেক্ট ছিল, কিন্তু এই এত সুন্দর সম্পর্কটাও আর থাকলো না। কিভাবে যে কি হয়ে গেল এখনও বিশ্বাস করতে পারছি না, খুব খারাপ লাগছে আমার। এসব শুনে সাম্য বলে, এবার বুঝলি তো, এই পৃথিবীতে আসলে পারফেক্ট বলে কিছুই হয় না। অন্যদিকে অপু মিঠিকে বলে, আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কাল আমরা চলে যাব। মিঠি তখন তার মাকে জিজ্ঞেস করে, কোথায় যাব মা? অপু জানায়, শুনো, কাল আমরা প্রথমে যাব নম্রতা মাসির ওখানে, তারপর আমাদের একটা ছোট্ট সুন্দর বাড়ি হবে, সেখানেই চলে যাব। সেখানে তুমি আর আমি মিলে অনেক আনন্দ করব। মিঠি এটা শুনে জিজ্ঞেস করে, তো মা বাবা যাবে না আমাদের সাথে? তাকে রেখে যাব? অপু বলে, হ্যাঁ, তাকে রেখেই যাব, কারণ তুমি তো জানো তোমার বাবার কত কাজ থাকে, তাই না? তাই তাকে এখানেই থাকতে হবে, আমরা চলে যাব। তখন মিঠি বলে, না মা, তুমি জানো আমি মিথ্যা বলছো, আসলে তুমি বাবাকে বকা দিয়েছিলে, তাই বাবা আমাদের সাথে আসবেন না। এরপর সে জিজ্ঞেস করে, আচ্ছা মা, তোমরা কেন ঝগড়া করো? প্লিজ বাবার সাথে সবকিছু ঠিক করে নাও, আবারও আগের মতো হয়ে যাও। আসলে মিঠি তো বুঝতেই পারছিল না তার বাবা কি কাণ্ড ঘটিয়েছে, সেজন্যই বেচারি তার মাকে এভাবে রিকোয়েস্ট করতে থাকে। এরপর সে আরও বলে, মা, তোমরা কি বেস্ট ফ্রেন্ড? অপু উত্তর দেয়, হ্যাঁ ছিলাম, আমরা খুব ভালো বন্ধু ছিলাম, তবে এখন নেই, আমাদের বন্ধুত্ব ভেঙে গিয়েছে। আচ্ছা শোনো, এসব বাদ দাও, আজ আমি তোমার সাথে ঘুমাবো, এতে তুমি খুশি তো? মিঠি মিষ্টি তখন তার মাকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ মা, অনেক বেশি খুশি। তো এরপর অপু বাইরে এসে কল করে নম্রতাকে আর বলে, আমার একটা জব দরকার আর একটা ভাড়ার বাড়ি, একটু ম্যানেজ করে দিতে পারবিস? সে আরও বলে, দেখ, আমার যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এই দুটো চাই, বুঝতেই তো পারছিস। নম্রতা তখন বলে, আচ্ছা হবে, তবে এখন তোর আগে দরকার ওই অসুস্থ জায়গা থেকে বেরিয়ে একটা সুস্থ জায়গায় আসা। আর তুই কোনো চিন্তা করিস না, আমি সবসময় তোর পাশেই আছি, তাই এইসব নিয়ে একটু ভাববি না। এরপর সকালবেলা উঠে যখন অপু দেখে ঋষভ বেহুশ হয়ে পড়ে আছে, তখনই সে চিৎকার করে ওঠে। আর এই দৃশ্যটাই আমরা একটু আগে দেখেছিলাম। যাই হোক, তো তার চিৎকার শুনে বাড়ির সবাই সেখানে আসে আর ঋষভকে দ্রুত হসপিটালে নিয়ে আসা হয়। সে আসলে আত্মহননের চেষ্টা করেছিল। সবাই তো অনেক বেশি অস্থির হয়ে ওঠে। হসপিটালের ডাক্তারদের মতে ঋষভের অবস্থা খুবই খারাপ, তাই তাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। এদিকে নম্রতা আর সাম্য আসে আখিলাসের কাছে এটা জানতে যে কেসটা চলছে সেটার ডেট একটু পিছাতে। আখিলাস বলে ওনাকে বলবেন একটু শান্ত হয়ে ভাবতে, কারণ উনি কিন্তু যথেষ্ট ইনকাম করেন না আর তার বাচ্চাটাও ছোট, তাই সবসময় রাগ না করে একটু মানিয়ে নিতে হয়। তাকেও বলুন একটু মানিয়ে নিয়ে চলতে, সেটা তার জন্যই ভালো হবে। এদিকে অপু ঋষভকে বাইরে থেকে দেখে খুব কষ্ট পায়। কিছুক্ষণের জন্য হলেও সে ভেবে নেয় হয়তো তার সিদ্ধান্তই ঋষভকে আজ এখানে নিয়ে এসেছে। সে নিজেকেই মন থেকে দোষী মনে করতে থাকে। এদিকে একটা মেয়ে নিউজপেপার দেখে হাত দিয়ে ধাক্কা দেয় গ্লাসে, আর সাথে সাথে সেটা ভেঙে যায়। এখন এই মেয়েটা কে আর সে কেন এমন করলো তা তো আমরা ধীরে ধীরেই জানতে পারবো। এরপর দেখা যায় বাড়িতে অপু আসার পর মিঠি টিচার কল করে আর জানায় যে মিঠির মাথা ফেটে গিয়েছে, তাই সে তাড়াতাড়ি যেন স্কুলে আসে। মা হিসেবে এই কথা শোনা মাত্রই অপর্ণা অনেক অস্থির হয়ে যায় আর দ্রুত ছুটে যায় স্কুলে। অন্যদিকে ঋষভের কলেজে একটা নতুন মেয়ে কাজে জয়েন করে, যার নাম সুরমা। তো সুরমা টিচারদের সাথেই কথা বলছিল। সে বলতে থাকে তার যদি একটা বাড়ি মিলতো যা কলেজের সাথেই হবে তাহলে তার খুব সুবিধা হতো। তখনই একজন টিচার বলে, প্রশান্তের সাথে যোগাযোগ করতে পারো, তার কাছে বাড়িওয়ালাদের কন্ট্যাক্ট আছে, সে নিশ্চয়ই তোমার একটা ব্যবস্থা করে দিতে পারবে। এদিকে অপু আসে মিঠির স্কুলে। তখন সেখানে একজন দারোয়ানকে অপু বলে তার মেয়ের মাথা ফেটে গেছে, তাই সে একটু দেখে আসতে চাচ্ছে। তখনই সেখানে নম্রতা আসে আর অপু বলে, নিমু, আমার মেয়েটার নাকি মাথা ফেটে গিয়েছে, খুব টেনশন হচ্ছে, মিঠের ক্লাস টিচার কল করেছিল আমাকে, সেই সবটা জানিয়েছে। নম্রতা তখন তাকে শান্ত হতে বলে। এদিকে হসপিটালে এসে কলেজের টিচাররা ঋষভকে বলে যায় তাকে সাসপেন্ড করা হবে না, সে যেন শুধু সুস্থ হয়ে ফিরে আসে। এটা শুনে তো ঋষভও খুশি হয়ে যায়।
দেয়, কারণ সে তো এটাই শুনতে চেয়েছিল। অন্যদিকে মিঠিকে দেখা যায় সে একেবারে সুস্থই আছে। তো এটা দেখে অপু টিচারকে জিজ্ঞেস করে, আমাকে তো আপনি কল করে বলেছিলেন মিঠির মাথা ফেটে গিয়েছে, তাহলে এটা কি দেখছি, সে তো সুস্থই আছে। তখন টিচার বলে, না, আমাদের স্কুল থেকে তো এরকম কিছুই করা হয়নি, মিঠি তো একেবারে সুস্থ আছে, তাহলে আমরা কেন শুধু শুধু সব করতে যাব, আপনার কোথাও ভুল হচ্ছে। অপু তখন বলে, আমি তো মিথ্যা বলছি না, আমাকে কল করেছে এই নাম্বারে। টিচার তখন বলে, সরি, কিন্তু এই নাম্বারটা তো আমার না। এরপর ফেরার সময় নম্রতা অপুকে বলে, আচ্ছা অপু, তুই নিশ্চিত তো ওই কলটা কোনো ক্লাস টিচারই করেছিল আর বলেছিল মিঠি মাথা ফেটেছে? অপু বলে, হ্যাঁ নিমু, আর আমি স্পষ্টভাবে শুনেছি কথাগুলো, আমি যদি এসব নাই শুনতাম তাহলে এখানে আসতামই বা কেন? নম্রতা বলে, কিন্তু এই মজাটা কি করতে পারে বলো তো, তাও এত সেন্সিটিভ একটা ব্যাপার নিয়ে। অপু বলে, জানি না রে, কে যে এসব করছে। যাই হোক, এরপর হসপিটালে আসে অপু আর দেখতে পায় ঋষভের নিঃশ্বাস নিতে খুব সমস্যা হচ্ছে, তার হাঁচি আসছে। ডাক্তারও বুঝতে পারছিল না হঠাৎ করে এমন হচ্ছে কেন। তখনই অপু খেয়াল করে এখানে যেই ফুলগুলো রাখা আছে সেগুলোতে ঋষভের অ্যালার্জি ছিল, এজন্যই তার বারবার এমনটা হচ্ছে। তো ডাক্তারকে এই কথা জানানোর পর ডাক্তার এগুলো এখান থেকে সরিয়ে দেয়। তখন স্মিতা বলে, আসলে দিদিভাই, এগুলো ঋষভদার কলিগে এনেছিলেন, তাই আমি বলেছি এখানে সাজিয়ে রাখতে। সরি, আমি আসলে জানতাম না যে ঋষভদার এই ফুলে অ্যালার্জি আছে, আমি জানলে কখনই এমনটা করতাম না। অপু তখন বলে, আরে না না, ঠিক আছে, তুমি কিভাবে জানবে, এটা খুবই স্বাভাবিক। ঋষভ তখন অপুর হাত ধরে ধন্যবাদ জানায়, কিন্তু অপু তার হাত সরিয়ে রেখে দেয়। এদিকে আমরা সেই মেয়েটাকে দেখি যে ওই ফুলগুলো টাচ করছে, যেন সেই এগুলো পাঠিয়েছে। তো রাতে স্মিতা অপুকে বলে, কাজ করছো দিদিভাই? অপু বলে, হ্যাঁ, আমি একটু বোঝার চেষ্টা করছি যে কে আমাকে স্কুল থেকে ফেক কল করেছিল আর সেখানে যেতে বলেছিল। স্মিতা বলে, ওহ, আসলে আমি রিতমার মায়ের জন্য তোমার সাথে ঠিকমতো কথাই বলতে পারছিলাম না, তাই আসলাম। তখন অপু বলে, কি বলতে চাও বলো, আমি শুনছি। স্মিতা তখন বলে, আচ্ছা দিদিভাই, ভুল তো মানুষ মাত্রই হয়, তাই না? আর সেই ভুলের জন্য যদি ক্ষমা চাওয়া হয় বা কোনো প্রায়শ্চিত্ত করা হয়, তাহলে কি তাকে একবার ক্ষমা করে দেওয়া যায় না? বলো, দাদা ভাইও তো তোমার কাছে ক্ষমা চাচ্ছে, ভুল না হয় উনি করেই ফেলেছেন। অপু তখন বলে, দেখো, আমরা গোধূলির সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমার মাধ্যমে খুব বড় অপরাধ হয়ে গিয়েছে, তবে সবই হয়েছে আমার অজান্তে, আমি তো কিছু বুঝতেও পারিনি। এসব শুনে স্মিতা বলে, গোধূলি আর এই পৃথিবীতে বেঁচে নেই দিদিভাই, সেটা এখন অতীত, তাই এসব নিয়ে চিন্তা করে নিজের সংসার কেন নষ্ট করছো? অপু বলে, স্মিতা, এই গোধূলিরাই বারবার অতীত হয়ে যায়, এই জন্য ন্যায় বিচারও আটকে থাকে একটা সাজানো গুছানো সংসারের আড়ালে। স্মিতা তখন বলে, অন্যকে ন্যায় বিচার দিতে গিয়ে নিজের ঘরটা তুমি এইভাবে ভেঙে ফেলবে দিদিভাই? উত্তরে অপু বলে, তাহলে আমি আর কি করব বলো তো? ওই সব মহিলাদের মতো হব যারা অন্য মেয়ের দিকে চোখ তুলে নিজের স্বামীকে নির্দোষ প্রমাণ করে? আমি পারছি না এটা করতে, বিশ্বাস করো, আমি সরি। তো সেই সময় দেখা যায় অপুর একটু মাথা ঘুরে ওঠে। অপু বুঝতে পারে সে প্রেগনেন্ট, সেই কারণেই এমনটা হচ্ছে, কিন্তু অপু এখনই কাউকে এই বিষয়ে বলে না। তো পরের দিন সকালবেলা ঋষভের মা আসে আর অপুকে বলে, ঋষভ কবে ফিরছে? অপু জানায় ডাক্তার বলেছেন কয়েকদিনের মধ্যেই ছেড়ে দিবে, কোনো সমস্যা নেই। তখন ঋষভের মা তাকে বলতে থাকে, আচ্ছা ঋষভ আসার আগে তার নামের অভিযোগটা তুলে নিও। কি হলো, তুলবে না বৌমা? আর কত আমার ছেলেটাকে শাস্তি দিবে? মেয়েটার পরিবার পর্যন্ত পুলিশ থানা করেনি, কিন্তু তুমি কি আমার ছেলেটাকে মেরে শান্তি পাবে? অপু তখন কিছুই বলে না, চুপচাপ ওয়াশরুমে চলে আসে আর সেখানে ঋষভের ছবি বের করে বলে, কেন করলে ঋষভ, এরকম কেন? তো এইসব বিষয় নিয়ে অপু আসলে খুব ভেঙে পড়েছিল, তাই এখানে লুকিয়ে লুকিয়ে বেশ কিছুক্ষণ কান্না করে সে। এরপর অপু আসে আখিলেশের সাথে কোর্টে, কিন্তু আজ প্রত্যুষা আসতে পারে না, কারণ তাকে তার মাকে আটকে দিয়েছে, কারণ সে রয়েছে তার সম্মান নিয়ে। এদিকে আখিলেশ অপুকে বলে, আপনি আরও একবার ভালো করে ভেবে নিন, কারণ এখানে গোধূলির কিন্তু কেউ নেই, তাদের এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই, এমনকি সে যে মারা গিয়েছে তখনও কারো এসব নিয়ে বলার কিছু ছিল না, কিন্তু আপনার একটা পরিবার আছে, একটা ছোট্ট বাচ্চা আছে, তাই আপনার উচিত এসব নিয়ে আরও ভাবা, তারপর কিছু করা। আমার মতে উচিতই হচ্ছে না এই বিষয়ে শুধু শুধু কথা বলা, যা চলে গিয়েছে সেটা কেন ফেরাতে চাইছেন? তো তারপর সেখান থেকে ফেরার সময় বারবার এই কথাগুলোই ভাবছিল অপু। এদিকে হসপিটালে ঋষভের অবস্থা খারাপ হতে থাকে ধীরে ধীরে, তার সামনে সেই গোধূলিকে দেখতে পায়, আর এই সব কিছু দেখতে দেখতে তার প্যানিক অ্যাটাক হয়ে যায়। আর ডাক্তার এসেই বলে, এ ঘরে এসি কে বন্ধ করেছে, এখানে যে কোনো ভেন্টিলেশন নেই, জানেন না? তখন অপু সেখানে আসে আর নার্স বলে, আমাদেরকে তো ওনার বাড়ির লোকই কল করে বলেছে ঋষভের না এসিতে কষ্ট হয়, ঠান্ডা লাগে, তাই সেটা যেন অফ করে দেই আমরা। অপু তো এটা শুনে শক্ত হয়ে যায় আর বলে, আমরা কখন বলেছি? নার্স তখন বলে, আপনিই তো কল করে বলেছেন
এদিকে আমরা সেই মেয়েটাকে দেখি যে তার রুমের এসি বন্ধ করছে। এর মাধ্যমে বোঝানো হয় সেই বলেছিল এসি বন্ধ করতে, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? তো এর উত্তরটা আমরা গল্পের শেষে পাবো। অন্যদিকে হসপিটালে রিতম আসে আর অনেক আজেবাজে কথা বলা শুরু করে নম্রতাকে। রিতম বলে, আপনাদের মতো মানুষের জন্যই সংসার ভাঙে, যাদের নিজেদের তো সংসার নেই কিন্তু অন্যের সংসার কি করে ভাঙতে হয় তার পেছনে ভালো কাজ করতে পারেন। তখনই সেখানে অপু চলে আসে আর বলে, রিতম তুমি এইভাবে নিমুর সাথে কথা বলতে পারো না। আমার সংসার থাকবে না অথবা যাই হবে না কেন সেটা একমাত্র তোমার ভাইয়ের জন্য হবে, সেই একমাত্র দায়ী থাকবে, অন্য কেউ নয়। রিতম বলে, বাহ, আমার ভাই ওখানে নিঃশ্বাস নিতে পারছে না শ্বাসকষ্টের কারণে, আর তুমি এখানে দাঁড়িয়ে তাকেই দোষ দিচ্ছ? সে আত্মহনন করার জন্য চেয়েছিল হিসেবে তো আমরা চাইলে তোমার বিরুদ্ধে কেস করতে পারি। কিভাবে বলো তো? আমার ভাই মারা গেলে সম্পত্তির ইন্স্যুরেন্স। অপু বলে, রিতম এবার কিন্তু তুমি লাইন ক্রস করছো। রিতম তখন বলে, বেশ করেছি। তখনই সেখানে নার্সরা এসে তাদের এই জায়গায় ঝগড়া করতে বারণ করে যায়। তো এরপর ফেরার পথে রিতমকে স্মিতা বলে যেন দিদিভাইকে কেউ একজন ফেক কল করে মিঠি স্কুলে নিয়ে গিয়েছিল। রিতম বলে, আর এইসব মিথ্যে কথা, দেখো গিয়ে নিজেরও হয়তো প্রেম চলছে কারোর সাথে, আর টাকা পয়সা সম্পত্তির জন্য এখন এইসব করছে। এদিকে নিমু অপুকে বলে, সরি রে, আমার জন্য রিতমের থেকে আজ এতগুলো কথা শুনতে হচ্ছে তোকে। তখন অপু বলে, কি সব বলে গেল তাই না? অথচ এই রিতমকে বিয়ের পর কত যত্নে রেখেছিলাম, নিজে ছোট ভাইয়ের মতো দেখেছি। নিমু তখন বলে, হয়তো তার মাথা ঠিক নেই, দাদা অসুস্থ তাই রেগে গিয়েছে, আর আমারই দোষ, আমার উচিত হয়নি তোদের মধ্যে আসা। যাই হোক না কেন তুই তো তাদের সাথেই থাকবি। অপু তখন বলে, আমার না এখন দমটা বন্ধ হয়ে আসছে রে নিমু। তখন নিমু তাকে বলে, দেখ তুই এসব ছেড়ে আগে এই কথাটা ভাব যে কেউ তো আছে যে ওই এসিটা কল করে বন্ধ করতে বলেছে, কিন্তু সেটা কে? অপু তখন বলে, হ্যাঁ ঠিকই বলেছিস, এই কলটা আর ওই স্কুলের কলটা তো একই রকম লাগছে, দুটোই ছিল ফেক কল, কিন্তু কে করছে এসব আর কেন করছে কিছুই তো বুঝতে পারছি না। নিমু বলে, এটাই তো বুঝতে হবে আমাদের। তখন অপু বলতে থাকে, আচ্ছা স্কুলের কলটা মহিলা করেছে, তাহলে এখানেও কি একই মহিলা করেছে? এটা শুনে নিমু বলে, একবার জিজ্ঞেস করে নিস তাদেরকে, আর তোদের বিয়েটাকে কি একটা সুযোগ দেওয়া যায়? অপু তখন আর কিছু না বলে চলে আসে তার চেক আপ করাতে। অন্যদিকে সাম্য আর নিমু অর্থাৎ নম্রতা কথা বলছিল এই ফেক কলটা নিয়েই। সাম্য বলে, কবে করেছে এগুলো? নিমু বলে, স্কুলে কল করার পর তো আমরা মিঠিকে নিয়ে আসি, আর এসে অপু দেখে সেখানে ঋষভ দাদার অ্যালার্জেটিক ফুল রাখা আছে। আচ্ছা এমন না তো যে কেউ ইচ্ছে করেই কল করেছিল যাতে করে অপু লেট করে আসে হসপিটালে? কারণ আমাদের মধ্যে কেউই জানতো না ঋষভদার অ্যালার্জির ব্যাপারে, শুধুমাত্র অপুই জানতো, তাই তাকে হয়তো কেউ ইচ্ছে করেই দূরে রেখেছে। এসব শুনে সাম্য বলে, হ্যাঁ আমারও ঠিক এটাই মনে হচ্ছে। অন্যদিকে মা তার মাকে বলে, মা ঘুমিয়ে পড়ো, কাল আবার বাড়ি বদলাতে হবে, নতুন বাড়িটা আমার পছন্দ হয়েছে। তার মা তখন জিজ্ঞেস করে, আচ্ছা নতুন বাড়িটা কি তোর কলেজের কাছেই? সুরমা তখন অদ্ভুত হাসি দিয়ে বলে, হ্যাঁ পাশেই। এরপর দেখা যায় সুরমা তার ঘরে যায়, আর এই সুরমাই হচ্ছে এতক্ষণ ধরে দেখা সেই রহস্যময় মেয়েটা, তবে তার আসল উদ্দেশ্যটা এখনও জানা যায়নি। পরের দিন সুরমা কলেজে এসে বলে তার নতুন বাড়িটা কোথায় সেই ব্যাপারে। এটা শুনে টিচার বলে, আরে এটার পাশেই তো প্রফেসর ঋষভের বাড়ি। সুরমা তখন বলে, ওহ তাই নাকি, আসলে সেখান থেকে কলেজটা কাছে, তাই আমার কোনো চিন্তা নেই। আর এদিকে হসপিটালে অপু চেক করা ছিল গতকালকে ডিটেলসটা। তারপর একটা নার্স এসে বলে সেদিন আসলে একটা মহিলাই কল করে এসিটা বন্ধ করতে বলেছিল। তো এরপর অপু বলে, আচ্ছা ঠিক আছে আমি তাহলে একটু ঋষভকে দেখে আসি। তো অপু যখন ঋষভের সাথে দেখা করতে আসে তখন সে ঋষভের আরেকটা নাটক ধরে ফেলে। ঋষভ প্রশান্তাকে বলছিল, তুই আমাকে যতটা ডোজ নিতে বলেছিলিস আমি ঠিক ততটাই নিয়েছি, কিন্তু তাও আমি অসুস্থ হয়ে যাই, তুই তো বলেছিলি নির্দিষ্ট পরিমাণ খেলে কিছু হয় না, আর আমার হাতে কোনো উপায় ছিল না নিজের চাকরি নিজের বিয়েটা বাঁচানোর জন্য। তো এই সব কিছু বাইরে থেকে শুনে ফেলে অপু। সে আর ঋষভকে কিছু বলার অবস্থাই থাকে না, তাই সে সেখান থেকে আনমনা হয়ে হাঁটতে হাঁটতে সিঁড়ি থেকে নামছিল, তখনই সে পড়ে যায়। আর তারপর যখন অপু বুঝতে পারে তার সন্তানের কি হবে, তখনই সে ডাক্তারদেরকে ডাকে আর বলে, আমি প্রেগনেন্ট, প্লিজ আমার বাচ্চাদের যেন কিছু না হয় একটু দেখুন। তখনই এই ব্যাপারটা জেনে যায় রিতম, আর রিতম তখন সারা পরিবারকে জানিয়ে দেয়। বাড়ি আসার পর স্মিতা বলে, দিদিভাই আমি খুব খুশি হয়েছি এই খবরটা পেয়ে। ঋষভের মাও এসে বলে, আমরা সবাই খুশি বৌমা, কিন্তু এত ভালো একটা খবর এত দেরি কেন করলে জানাতে? রিতম এরপর সরি বলে সে যে আচরণ করেছিল তার জন্য। ঋষভের মা বলে, ঋষভও জানতে পেরেছে, তবে আমরা কিছু বলিনি, হয়তো নার্সেদের থেকে শুনেছে, আমরা চেয়েছিলাম তুমি প্রথমে বলবে, আর ঋষভ চলে আসলে আমি তোমাদের গুছিয়ে ফিরে যাব, অনেক দিন তো হলো এসেছি। তো এরপরে নিমু অর্থাৎ নম্রতা আসে, আর তখনই তারা সেখান থেকে চলে যায় দুই বান্ধবীকে গল্প করতে দিয়ে। নিমু বলে, তুই আমাকেও বললি না এ ব্যাপারে? অপু তখন বলে, দেখ আমার নিজের বলতেই অনেকটা সময় লেগে গিয়েছে, তবে শোন আমার কথা আছে তোর সাথে। নিমু তখন বলে, আমারও তোকে কিছু বলার আছে। অন্যদিকে সুরমা তার মাকে নিয়ে নতুন বাড়িতে এসে পড়ে, সেখানে তারা মা মেয়ে কিছু কথা বলে, যেমনটা হয় আর কি। এদিকে অপু নিমুকে বলে, ঋষভ আবারও মিথ্যা কথা বলেছে। নিমু বলে, কেন, সে আবার কি করেছে? অপু বলে, যে আত্মহনন করার জন্য যা যা করেছে এই সবই ছিল নাটক, ওষুধ খেয়েছে কিন্তু তাতে কোনো আবেগ ছিল না, আমি যাকে চিনতাম আছে নাটক করছে কথায় কথায়।
আসলে আমি হয়তো তাকে কখনো চিনেও নি। আমি গোধূলির সাথে অনেক খারাপ করেছি। আমি গোধূলির সন্তানের জন্য খারাপ করেছি। আমি তাকে ন্যায় বিচার দিয়ে নিজের পাপটা একটু কামাতে চাই। এবার এসব শুনে নিমু বলে, কিন্তু যদি তার পরিবারই এটা না চায় তাহলে কিভাবে করবি এসব? এরপর নিমু আরও বলে, আচ্ছা যে মেয়েটা কল করেছে সে হয়তো কিছু চায়, এটা আমাদের জানতে হবে। অপু তখন বলে, কিন্তু সেই চাওয়ার সাথে আমার চাওয়ার কি সম্পর্ক? এতে বলে হয়তো নেই, আবার হয়তো থাকতেও পারে। তখন অপু বলতে থাকে, আচ্ছা স্কুলে কলটা মহিলা করেছে, তাহলে এখানেও কি একই মহিলা করেছে? এটা শুনে নিমু বলে, একবার জিজ্ঞেস করে নিস তাদেরকে। আর তোদের বিয়েটাকে কি একটা সুযোগ দেওয়া যায়? অপু তখন আর কিছু না বলে চলে আসে তার চেক আপ করাতে। অন্যদিকে সাম্য আর নিমু অর্থাৎ নম্রতা কথা বলছিল এই ফেক কলটা নিয়েই। সাম্য বলে, কবে করেছে এগুলো? নিমু বলে, স্কুলে কল করার পর তো আমরা মিটিফে নিয়ে আসি, আর এসে অপু দেখে সেখানে ঋষভদের অ্যালার্জেটিক ফুল রাখা আছে। আচ্ছা এমন না তো যে কেউ ইচ্ছে করেই কল করেছিল যাতে করে অপু লেট করে আসে হসপিটালে? কারণ আমাদের মধ্যে কেউই জানতো না ঋষভদার অ্যালার্জির ব্যাপারে, শুধুমাত্র অপুই জানতো, তাই তাকে হয়তো কেউ ইচ্ছে করেই দূরে রেখেছে। এসব শুনে সাম্য বলে, হ্যাঁ আমারও ঠিক এটাই মনে হচ্ছে। অন্যদিকে মা তার মাকে বলে, মা ঘুমিয়ে পড়ো, কাল আবার বাড়ি বদলাতে হবে, নতুন বাড়িটা আমার পছন্দ হয়েছে। তার মা তখন জিজ্ঞেস করে, আচ্ছা নতুন বাড়িটা কি তোর কলেজের কাছেই? সুরমা তখন অদ্ভুত হাসি দিয়ে বলে, হ্যাঁ পাশেই। এরপর দেখা যায় সুরমা তার ঘরে যায়, আর এই সুরমাই হচ্ছে এতক্ষণ ধরে দেখা সেই রহস্যময় মেয়েটা। তবে তার আসল উদ্দেশ্যটা এখনও জানা যায়নি। পরের দিন সুরমা কলেজে এসে বলে তার নতুন বাড়িটা কোথায় সেই ব্যাপারে। এটা শুনে টিচার বলে, আরে এটার পাশেই তো প্রফেসর ঋষভের বাড়ি। সুরমা তখন বলে, ওহ তাই নাকি? আসলে সেখান থেকে কলেজটা কাছে, তাই আমার কোনো চিন্তা নেই। আর এদিকে হসপিটালে অপুর চেক আপ করাচ্ছিল গতকালকের ডিটেলসটা। তারপর একটা নার্স এসে বলে, সেদিন আসলে একটা মহিলাই কল করে এসিটা বন্ধ করতে বলেছিল। তো এরপর অপু বলে, আচ্ছা ঠিক আছে আমি তাহলে একটু ঋষভকে দেখে আসি। তো অপু যখন ঋষভের সাথে দেখা করতে আসে তখন সে ঋষভের আরেকটা নাটক ধরে ফেলে। ঋষভ প্রশান্তাকে বলছিল, তুই আমাকে যতটা ডোজ নিতে বলেছিলিস আমি ঠিক ততটাই নিয়েছি, কিন্তু তাও আমি অসুস্থ হয়ে যাই। তুই তো বলেছিলি নির্দিষ্ট পরিমাণ খেলে কিছু হয় না, আর আমার হাতে কোনো উপায় ছিল না নিজের চাকরি নিজের বিয়েটা বাঁচানোর জন্য। তো এই সব কিছু বাইরে থেকেই শুনে ফেলে অপু। সে ঋষভকে আর কিছু বলার অবস্থাই থাকে না, তাই সে সেখান থেকে আনমনা হয়ে হাঁটতে হাঁটতে সিঁড়ি থেকে নামছিল। তখনই সে পড়ে যায়। আর তারপর যখন অপু বুঝতে পারে তার সন্তানের কি হবে, তখনই সে ডাক্তারদেরকে ডাকে আর বলে, আমি প্রেগনেন্ট, প্লিজ আমার বাচ্চাটার যেন কিছু না হয়, একটু দেখুন। তখনই এই ব্যাপারটা জেনে যায় রিতম, আর রিতম তখন সারা পরিবারকে জানিয়ে দেয় বাড়ি আসার পর। স্মিতা বলে, দিদিভাই আমি খুব খুশি হয়েছি এই খবরটা পেয়ে। ঋষভের মাও এসে বলে, আমরা সবাই অনেক খুশি বৌমা, কিন্তু এত ভালো একটা খবর এত দেরি কেন করলে জানাতে? রিতমের পর সরি বলে সে যে আচরণ করেছিল তার জন্য। ঋষভের মা বলে, ঋষভও জানতে পেরেছে, তবে আমরা কিছু বলিনি, হয়তো নার্সদের থেকে শুনেছে। আমরা চেয়েছিলাম তুমি প্রথমে বলবে, আর ঋষভ চলে আসলে আমি তোমাদের গুছিয়ে ফিরে যাব, অনেকদিন তো হলো এসেছি। তো এরপরেই নিমু অর্থাৎ নম্রতা আসে, আর তখনই তারা সেখান থেকে চলে যায় দুই বান্ধবীকে গল্প করতে দিয়ে। নিমু বলে, তুই আমাকে এতও বললি না এ ব্যাপারে? অপু তখন বলে, দেখ আমার নিজেকে বলতেই অনেকটা সময় লেগে গিয়েছে, তবে শোন আমার কথা আছে তোর সাথে। নিমু তখন বলে, আমারও তোকে কিছু বলার আছে। অন্যদিকে সুরমা তার মাকে নিয়ে নতুন বাড়িতে এসে পড়ে, সেখানে তারা মা মেয়ে কিছু কথা বলে, যেমনটা হয় আর কি। এদিকে অপু নিমুকে বলে, ঋষভ আবারও মিথ্যা বলেছে। নিমু বলে, কেন, সে আবার কি করেছে? অপু বলে যে সে আত্মহরণ করার জন্য যা যা করেছি সবই ছিল নাটক। ওষুধ খেয়েছে কিন্তু তাতে কোনো আবেগ ছিল না। আমি যাকে চিনতাম সে আজ নাটক করছে। কথায় কথায় আসলে আমি হয়তো তাকে কখনো চিনতামই না। আমি গোধূলির সাথে অনেক খারাপ করেছি, আমি গোধূলির সন্তানের জন্য খারাপ করেছি, আমি তাকে ন্যায় বিচার দিয়ে নিজের পাপটা একটু কমাতে চাই। এবার এসব শুনে নিমু বলে, কিন্তু যদি তার পরিবারই এটা না চায় তাহলে কিভাবে করবি এসব? এরপর নিমু আরও বলে, আচ্ছা যে মেয়েটা কল করেছে সে হয়তো কিছু চায়, এটা আমাদের জানতে হবে। অপু তখন বলে, কিন্তু সেই চাওয়ার সাথে আমার চাওয়ার কি সম্পর্ক? এটা বললাম হয়তো নেই, আবার হয়তো থাকতেও পারে। তখন অপু বলতে থাকে, কিন্তু মিঠির টিচার সেজে আমাকে কেন কল করবে সে, এতে তার কি লাভ? উত্তরে নিমু জানায়, ভেবে দেখ মিঠির কিন্তু কিছুই হয়নি, কিন্তু তুই দেরিতে আসা ঋষভদার সমস্যা হয়ে যাচ্ছিল। তো সে যেই হোক তোর শত্রু বা তোর মেয়ের শত্রু নয়, বরং ঋষভদার শত্রু। সে তো এরপর ঋষভকে বাড়ি নিয়ে আসা হয় হসপিটাল থেকে, আর বাড়ি আসার পর কাজের মেয়েটা বলে পাশের বাড়ির ভাড়াটিয়া মিষ্টি দিয়ে নতুন এসেছেন ওনারা, এই জন্য। তো তারপর ঋষভ তার রুমে এসে দেখে একটা গিফটের বক্স আছে সেখানে। ঋষভ তো ভাবে অপু রেখেছে, কিন্তু অপু জানায় আমি রাখিনি, এটা হয়তো রিতমরা রেখেছে। ঋষভ তখন বলে, এটা কি হলো, আমি ভেবেছিলাম এতদিন পর আসবো, তুমি কত এক্সাইটেড থাকবে, কিন্তু এইসব কি করছো তুমি অপু? এত ভালো একটা খবর পেয়েছি, প্লিজ চলো না নতুন করে শুরু করি, যে আসবি সেসব ঠিক করে দিবে দেখো। এটা শুনে অপু বলে, আর যেই আসতে পারল না তার কি হবে,
সে তো এই পৃথিবীতে আসার আগে খুন হয়ে গেল, তাই না ঋষভ? তখন ঋষভ বলে, প্লিজ আবার এই কাহিনী শুরু করে দিও না। আমি এতদিন পরে এসেছি, একটু শান্তি চাই। আমার মানসিক অবস্থা ভালো না, জানোই তো। অপু তখন বলে, মানসিক অবস্থা তারও ভালো ছিল না, আমারও নেই। আমাদের আসলে কারোরই কিছুই ভালো লাগে না, আর তাই আমাদের আর কথা না বলাই ভালো হবে। ঋষভ তখন বলে, কি চাও তুমি? অপু জানায়, আমি চাই তুমি সত্যিটা বলো, যদিও আমি সত্যিটা জানি, কিন্তু তোমার মুখ থেকে শুনতে চাই। ঋষভ তখন বলে, সব সত্যি তুমি জানো না অপু, আমি সত্যি গোধূলিকে ভালোবেসে ফেলেছিলাম, তবে এমন কিছুই করিনি যাতে করে তার বাচ্চার বাবা হতে হবে আমাকে। আর গোধূলিও আমাকে ভালোবাসেনি, আমাকে শুধু ইউজ করেছে সে। এইসব শুনে অপু বলে, হ্যাঁ, যেভাবে ঠিক তুমি আমাকে ইউজ করেছো সেই রকম। তখনই ঋষভ বলতে থাকে, আমি তোমাকে ইউজ করিনি অপু, আমি ভয় পেয়েছিলাম তোমাকে হারানোর। আমি তোমার জন্য আমার সব ত্যাগ করতে পারি, এমনকি আমার জীবনও। তো অপু এই কথাই মুচকি হাসির, কারণ ঋষভের এত মিথ্যার ভাণ্ডার দেখে তার সত্যি হাসি পাচ্ছে আজ। এদিকে আমরা সুরমাকে দেখি, সে আয়নাতে নিজেকে দেখছিল আর অতীতের কিছু ঘটনা মনে করছিল। যেখানে দেখা যায় সে তার সাথে ঋষভের কথা হচ্ছে, সেখানে ঋষভ সুরমার অনেক সুনাম করে, কারণ সে পড়াশোনায় অনেক ভালো। তারপর সুরমার গায়ের পারফিউমেরও প্রশংসা করে ঋষভ। ঋষভের থেকে এত সুনাম পেয়ে তো সুরমা তার প্রতি দুর্বল হয়ে পড়ে। আর ঋষভ যখন সুরমাকে টাচ করছিল, তখন তাকে দেখেই মনে হচ্ছিল আসলেই খুব খারাপ চরিত্রের ঋষভ। এদিকে ঋষভ সেই পারফিউমটাই গিফট বক্সে পায়, কারণ এটা সুরমারই পাঠানো ছিল। এদিকে অপু রাতের বেলা মিষ্টির মধ্যে একটা চিরকুট পায়, যেখানে লেখা আছে সত্য খুঁজতে বেরোনোর জন্য অভিনন্দন। অন্যদিকে ঋষভকে কল করে সুরমা আর বলে, গিফটটা কেমন লেগেছে স্যার? এই কথাটা শুনেই আটকে ওঠে ঋষভ, আর পরে বারবার জিজ্ঞেস করতে থাকে, কে তুমি, বলো কে। কিন্তু পরে মোবাইলটা বন্ধ দেখায়। ঋষভ বারবার কল করেও তাকে খুঁজে পাচ্ছিল না। এদিকে সুরমাকে তার মা বলে, কেন লুকিয়ে লুকিয়ে কান্না করিস? তোকে একদম এইভাবে মানায় না, ভুলে যা না অতীতকে। তোর বাবাও তো কতদিন হলো নেই, তাই প্লিজ এবার সব ভুলে একটা নতুন শুরু কর। সুরমা তখন কিচ্ছু না বলেই চলে যায়। দেখা যায় সুরমা খুব খারাপ বডি কন্ডিশন নিয়ে আছে, কারণ তার একটুতেই প্যানিক অ্যাটাক হয়, তার খুব সমস্যা। এদিকে ঋষভ রিতামকে বলে, তুই কি এই পারফিউমটা আমার জন্য আনলি? রিতাম তখন বলে, কই না তো। কেন, তোর কি এটার স্মেলে ওলাহস্তি হচ্ছে? আমি বৌদিকে ডেকে আনি। ঋষভ তখন বলে, আরে না না, তাকে ডাকতে হবে না। তো এরপরই দেখা যায় আবারও কল করে সুরমা আর সে কবিতা বলে ভয় দেখায় ঋষভকে। তো রিতাম এই অবস্থা দেখে চলে আসে অপুর কাছে আর বলে, বৌদি আমি কিছু বলতে চাই। অপু তখন বলে, কি বলবে বলো? ইন্স্যুরেন্স টাকা নিয়ে কিছু? রিতাম তখন বলে, মানুষ রাগের মাথায় কত কিছুই তো বলে ফেলে, সেটাকে ধরে রেখো না বৌদি। অপু তখন বলে, যাই হোক, বলো কি বলবে। রিতাম তখন বলে, তুমি কি দাদাকে কোনো পারফিউম দিয়েছো? অপু তখন বলে, কেন, তুমি দাওনি? সেটা রিতাম জানায় না, আমি তো দেইনি। আমার কাছে কেন যেন মনে হলো দাদা এই স্মেলটা নিয়ে খুব প্যানিক করছে, তাই ভাবলাম তোমাকে এসে জিজ্ঞেস করি। অপু তখন বলে, তো এই জন্য আমাকে বলেছ, কারণ তুমি ভাবছো আমি এসব করেছি? কখনো আমার মন পারফিউম দিচ্ছি যেন সে অসুবিধাতে পড়ে, কিন্তু সত্যিটা হচ্ছে আমি ভেবেছিলাম পারফিউমটা তুমি না হলে স্মিতা দিয়েছ। এটা শুনে রিতাম তাকে বলে, আরে আমরা কেউ দেইনি, তাহলে এই পারফিউমটা দিল কে? এদিকে দেখা যায় এটা সুরমাই পাঠিয়েছে, কারণ তার একমাত্র ইচ্ছাই হচ্ছে ঋষভকে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া। এদিকে রিতাম বলে, আর বৌদি আমার মনে হচ্ছে দাদার কোনো একটা মানসিক সমস্যা চলছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব একটা কাউন্সেলিং করানো উচিত। এটা শুনে অপু তাদেরকে বলে, ঠিক আছে, তোমরা নিয়ে যাও। রিতাম তখন জিজ্ঞেস করে, আর তুমি? অপু জানায়, আমি আর এখন তোমাদের মধ্যে পড়ি না। এটা শুনে রিতাম তাকে বলতে থাকে, বৌদি আমি তো সরি বলেছি, আর দাদা অনেকবার বলেছে, প্লিজ এখন ক্ষমা করে দাও না, আর কত এত রাগ পুষে রাখতে নেই। অপু তখন বলে, রিতাম আমার এখন আর কথা বলতে ইচ্ছে করছে না, প্লিজ তুমি যাও, পরে কথা বলবো, কাল আবার এসো। তো এরপরেই রিতাম চলে যায়। পরে অপু লুকিয়ে লুকিয়ে এসে ময়লার ঝুড়ি থেকে ওই পারফিউমটা বের করে আর তার প্যাকেটও দেখে। এদিকে দেখা যায় সুরমা তার মাকে মিষ্টি খাওয়ায়। তখন তার মা বলে, আজ মিষ্টি আনলি যে? সুরমা বলতে থাকে, নতুন বাড়িতে এসেছি না, সেই জন্যই মিষ্টি কিনেছি, ভাড়া বাড়ি হলেও বাকি, নতুন তো। তখন তার মা বলে, ভালো করেছিস, আর আমি জানি যদি একটা তোর নিজের সংসার হতো তাহলে সেটাও তুই খুব নিখুঁতভাবে সাজাতি। আমি না এখনও বুঝতে পারি না সেদিন কেন যে তোর বিয়েটা ভেঙে গিয়েছিল। এসব শুনে সুরমা বলে, উফ মা প্লিজ এসব কথা রেখে না, আগে খেয়ে নাও তো, এসব কথা পরে বলো। তখন তার মা বলে, আমি তো মা, তাই কষ্ট হয় রে, সারাক্ষণ ভাবি আমি মারা গেলে তুই এত বড় পৃথিবীতে একদম একা হয়ে যাবি, কি করে থাকবি? তখন সে সুরমা কল্পনা করে তার হবু স্বামী তাকে মারধর করে, আজে বাজে কথা বলে, কিভাবে সেদিন চলে গিয়েছিল। এরপর তার মা বলে, হ্যাঁ রে সুরমা, সেদিন আসলে ঠিক কি হয়েছিল বলতো? তুই তো আমাকে কিছুই বললি না। সুরমা আজও চুপ হয়ে থাকে আর তার মাকে সেই কাহিনীটা বলতেই পারে না, কারণ সে সেদিন খুব কষ্ট পেয়েছিল। এদিকে অপু কল করে নিমুকে আর বলে, কি অদ্ভুত বিষয়, সেই বাড়ির মেয়েটা মিষ্টিতে একটা চিরকুট রেখে দিয়েছে। এটা শুনে নিমু বলে, তুই নিশ্চিত পাশের বাসার মেয়েই এটা করেছে? অপু বলে, হ্যাঁ আমি নিশ্চিত, সেই ছিল, আমাকে তো আমাদের বাড়ির কাজের মেয়েটা বলেছে। আর শোন নিমু, আমাকে এই বিষয়ে সব জানতে হবে, কারণ ঋষভের সত্যিটা জানার পর আমি আর অভিনয় করে থাকতে পারছি না। এদিকে ঋষভ ঘুম থেকে হঠাৎ করেই উঠে পড়ে। অন্যদিকে নিমু বলে, আচ্ছা তুই একটা পারফিউমের কথা বললি না, সেটা কে দিল? অপু বলে, জানি না, আমি দেইনি, রিতম স্মিতাও দেয়নি,
আর ঋষভের তো পারফিউমে অ্যালার্জিও নেই। নিমু তখন বলে, তাহলে কেন দিল আর কে বা দিল? কিছুই তো বুঝতে পারছি না। অপু বলে, আচ্ছা নিমু, আগে মনে আছে আমরা ড্রয়িং শেখার সময় একটা ধূপ জ্বালানো হতো? নিমু বলে, হ্যাঁ মনে আছে তো। অপু তখন বলে, এরকম ধূপের গন্ধ যদি আমি এখনও পাই তাহলে সেই ছোটবেলার কথা মনে পড়ে। মানে আমাদের অনেক সময় পারফিউমের গন্ধে পুরাতন কোনো মেমোরি মনে পড়ে, তাই না? নিমু বলে, হ্যাঁ এটা তো হয়। তার মানে তুই কি বলতে চাইছিস, এই পারফিউমের স্মেলে ঋষভদের কোনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে? কেউ তাকে এই জন্যই এটা দিয়েছে যাতে তার অতীত মনে পড়ে যায়? উত্তরে অপু বলে, হ্যাঁ হতেই পারে। আর তুই ঠিক বলেছিলিস যে এই যা যা হচ্ছে তার পেছনে ঋষভেরই অসুবিধে হচ্ছে। তার মানে কেউ আছে যে ঋষভকেই হার্ট করতে চাইছে। আর তাছাড়া আমি যে সত্যি খুঁজছি সেটা অন্য কারো জানতে হলে আগে আমাদের জীবনের খুব কাছাকাছি থাকতে হবে, খুব কাছাকাছি। নিমু তখন বলে, কাছাকাছি যে নেই সেটা আমরা বলতে পারবো কি করে? হতেই পারে সে আমাদের আশেপাশেই আছে, আর আমাদের চেনা তো। এরপর অপু বলে, আচ্ছা ঠিক আছে, তোর সাথে কাল কথা হবে, এখন রাখছি। হ্যাঁ। তো পরের দিনই অপু চলে আসে সুরমার বাড়ি, আর এখানে এসেই বলে, আমাদের বাসায় কাল তুমি মিষ্টি দিয়েছিলে? সুরমা জানায়, হ্যাঁ হ্যাঁ আমি তো দিয়েছি, আমরা 2 দিন হয়েছে এখানে আসলাম, আপনি ভেতরে আসুন, আমি চা করছি। তো তারপর অপু ভেতরে এসে বসে, আর ওইদিকে চা বানাতে বানাতে সুরমা তার অতীতের কিছু স্মৃতি মনে করে, যেখানে দেখা যায় ঋষভ আর সুরমা একসাথে বসে চা খাচ্ছে। তখন সুরমা বলে, আমার বাবাও এরকম চা খেতেন সব সময়। এটা শুনে ঋষভ জিজ্ঞেস করে, তাই নাকি, তুমি বানিয়ে? সুরমা জানায়, হ্যাঁ কখনো কখনো আমি বানাতাম, আবার কখনো মা। আমার বাবা আমার বেস্ট ফ্রেন্ড ছিল। ঋষভ তখন তাকে জিজ্ঞেস করে, বাবাকে খুব মিস করো তাই না? সুরমা তাকে বলে, হ্যাঁ অনেক বেশি। ঋষভ তাকে বলতে থাকে, মেয়েরা আসলে বাবাদের মতো বলে বাবারা খুব খুশি হয়। আচ্ছা তুমি এত তাড়াতাড়ি কেন বিয়ে করছো? আমার তো এখনও সবকিছু এক্সপ্লোর করতে ইচ্ছে করে। সুরমা বলে, আমার মাথার উপর বাবার হাত নেই, আমার মা এত স্মার্ট না। তখন ঋষভ সুরমার গায়ে হাত দিয়ে বলে, তুমি তো স্মার্ট, তুমি অনেক এক্সক্লুসিভ, সুরমা সবচেয়ে বেস্ট। তো তারপর এখানে সুরমাকে ভুলিয়ে ফালিয়ে একটা বাড়িতে ডেকে নেয় সে, আর সুরমাও একটা সময় পর ঋষভের কথার ফাঁদে পড়ে যায়। দৃশ্য আসে বর্তমানে। সুরমা চা আনার পর অপু বলে, তুমি কি আমাকে মিষ্টির সাথে চিরকুট দিয়েছ? সুরমা বলে, চিরকুট? না তো, আমি দেইনি। অপু তখন বলে, তুমি দাওনি? সুরমা জানায়, না, কিন্তু কি লেখা ছিল? অপু বলে, সত্যি খোঁজার জন্য অভিনন্দন, এটাই লেখা ছিল। এই কথা শুনে সুরমা তাকে বলে, ও হে তো রহস্যের মতো। অপু বলে, হ্যাঁ একটু কঠিন, তবে বের করবই। সুরমা এরপর জিজ্ঞেস করে, সত্যি খুঁজছেন মুজি? অপু তখন উত্তরে হ্যাঁ জানায়। এদিকে বসে বসে মাথায় হাত বুলায় ঋষভ। তখন রিতম বলে, পারফিউমটা কে দিয়েছে রে? ঋষভ তখন তাকে জিজ্ঞেস করে, কি বলছিস কি? রিতম আবারও জিজ্ঞেস করে, আরে ওই পারফিউমটা? ঋষভ বলে, আসলে আমারই পুরাতন পারফিউমটা ছিল, ভুলে গিয়েছিলাম। রিতম তখন বলে, কিন্তু বৌদি তো বলেছিল গিফট প্যাক করা ছিল। ঋষভ বলে, আরে না, সেটা অন্য জিনিস। রিতম তখন আবারও জিজ্ঞেস করে, কি জিনিস? ঋষভ তখন তাকে বলে, আচ্ছা এখন কি তোর বৌদি আর আমার কথাও তোকে বলতে হবে? তো এরপর রিতম আর বেশি কথা বলে না। এদিকে অপু নিমুকে বলে, আমার কাছে সন্দেহ করার মতো একটা চিরকুট ছাড়া তো কিছুই নেই। নিমু তখন বলে, কেন, পারফিউমটা তো আছে। অপু তখন বলতে থাকে, সে কি পারফিউম দিয়েছিল? নিমু তখন তাকে বোঝায় আর বলে, দেখ তোরা যখন ছিলি না তখন সেই একমাত্র এসেছিল। এটা শুনে অপু বলে, তাই বলে সোজা বেডরুমে গিয়ে রেখে আসবে নাকি? নিমু তাকে বলে, তুই একটু ভেবে বল, আর আমাকে আজ নিয়ে গেলি না কেন? অপু তখন বলে, আসলে আমি ভেবেছিলাম সুরমা কাজে চলে যাবে, কারণ কি কাজ করে আমি তো জানিই না, তাই গিয়েছিলাম কথা বলতে। আর আমি ট্রুকলার থেকে ওই নাম্বারে কল আসা নামটা পাই, সেটা হচ্ছে মনোরমা বিশ্বাস। নিমু এটা শুনে বলে, তুই আমাকে নাম্বারটা দে তো, আমি একজনকে দিয়ে লোকেশন জানার চেষ্টা করছি। অপু তখন বলে, দেখ যেই হোক না কেন কোনো ক্ষতি তো করেনি। এটা শুনে নিমু বলে, হতে পারে ভয় দেখানোই উদ্দেশ্য তার, অথবা তোকে সত্যের দিকে ঠেলে দিতে চাইছে সে। তো এরপর বাড়ি ফিরে অপু দেখে সব টিচাররা এসেছে ঋষভকে দেখতে। তো তারা যাওয়ার সময় অপু এদিক থেকে জানতে পারে সুরমার ব্যাপারে, যে তাদের পাড়ায় আছে। এবার তার সন্দেহ আরও জোরালো হয়, তাই সে তাড়াতাড়ি করে চলে যায় নিমুকে নিয়ে লোকেশন জানতে। এদিকে সুরমা সেই পারফিউমটা ইউজ করছিল আর ফটো দেখে বলছিল, আমি শুধু প্রতিশোধের কথা মনে করতে পারি মা, আমার এটাই একমাত্র মনে থাকে প্রতিটা সময়। এদিকে অপুরা সেই লোকেশনটা জেনে যায়, আর সেখানে দেখা যাচ্ছে লোকেশন দেখাচ্ছে সুরমার বাড়িতেই। তো তাদের এবার সন্দেহ বিশ্বাসে বদলে যায়। অপু তো এখন আর অপেক্ষা করতে পারছিল না আসল কাহিনীটা জানার জন্যে। এদিকে অনুভবরা চাইছিল গোধূলির জন্য কিছু করতে, কিন্তু প্রিন্সিপাল অ্যালাউ করে না তাদের। তারপর প্রশান্ত কল করে করে ঋষভকে আর বলে, যত তাড়াতাড়ি পারিস কাজে জয়েন কর, কারণ এখানে আবারও কাহিনী শুরু হতে পারে। এদিকে সুরমার বাসায় আসে নিমু আর অপু। সেখানে নিমু কৌশলে জানতে পারে মনোরমা হচ্ছে সুরমার মায়ের নাম। অপু তখন তাকে জিজ্ঞেস করে, সুরমার কি বিয়ে হয়নি? মনোরমা বলতে থাকে, সবই আমার কপাল। অপুরা বুঝতে পারে নিশ্চয় কোনো সমস্যা আছে এখানে, তাই সেখান থেকে উঠে যাওয়ার আগে মনোরমার নাম্বার চেক করে। তখন মনোরমা বলে, আমার আগের মোবাইলের সিম হারিয়ে গেছে, এটা নতুন।
তো অপু বাইরে এসে নিমুকে বলে, যে নাম্বারে কল আসতো সেটা আর এটা এক না। নিমু বলে, হ্যাঁ, কারণ পুরাতনটা তো হারিয়ে গেছে। অপু তখন বলে, তাহলে তো ওই মোবাইল থেকে যে কোনো কেউই কল করতে পারে, তাই না? আমার সব গুলিয়ে যাচ্ছে। নিমু তখন বলতে থাকে, কিন্তু এই সুরমাই তো তোদের বাড়িতে চিরকুট দিয়ে মিষ্টি নিয়ে আসে, সেও যতই বলুক দেয়নি, কিন্তু আমার এটাই মনে হয়। আর তারপর পারফিউম পাওয়া গেল, সেটাও তোদের বেডরুমে, সেই একই দিনে যেদিন মিষ্টি দিতে আসে সুরমা। এই দুইটা বিষয়ে সুরমা কমন। তাহলে এখানে না বোঝার মতো কি আর বাকি আছে? নিশ্চয়ই এই সব কিছু সুরমাই করেছে। এখন প্রশ্ন শুধু, সে কেন করেছে এসব? তখনই অপুকে কল করে অনুভব আর বলে, ম্যাম, আমরা একটা ক্যান্ডেল মার্চ করলে আপনি আসবেন? গোধূলির জন্য করতে যাচ্ছি। আপনি তো বলেছিলেন গোধূলিকে ন্যায় বিচার এনে দেবেন, নাকি আপনিও বদলে গেলেন? সবাই ঠিক বলে, কেউ কখনো নিজের পরিবারের ভুলকে ভুল বলে বাইরের কাউকে কখনো সাপোর্ট করে না। শেষে আপনিও বিক্রি হয়ে গেলেন তাদের কাছে, তাই না? অপু তখন বলে, তোমার যা ভাবার ভাবো, এই বলেই কল কেটে দেয়। অপু বাড়ি ফেরার পর সে একটা চিঠি পায় আর কলও পায়, যেখানে ভয়েস শুনতে পেয়েই সে বোঝা যায় এটা কে ছিল। এরপর ট্রুকলার চেক করে সোজা চলে আসে সুরমার বাড়ি। সেখানে এসে পারফিউমটা মনোরমাকে দিয়ে বলে সুরমাকে দিতে। সুরমাই পারফিউমটা দেখার পর সেখানে চিঠি পায়, যেখানে অপু লিখেছে, অনেক হয়েছে, এবার আসো একসাথে বসে সত্যের গল্প করি, একসাথে কষ্টটা একটু ভাগাভাগি করে নিই। তো তারপরে সুরমা কনভিন্স হয়ে যায় আর মেসেজে বলে কাল সকাল 11টা একটা ক্যাফেতে আসতে, সেখানেই দেখা হবে। তো পরের দিনই অপুর সাথে দেখা হয় সুরমার, আর দুজন একসাথে বসে সত্যের খোলাসা করতে। আর এখানে সুরমা বলে তাকে প্রেমের ফাঁদে ফেলে দিনরাত ইউজ করে গিয়েছে ঋষভ, আর একটা সময় আসার পর তাকে সে ছুঁড়ে ফেলে দিয়েছে, আর সে তার বিয়েটাও ভেঙে দিয়েছিল। সুরমার কিছু ব্যক্তিগত ছবি তার হবু স্বামীর কাছে পাঠিয়ে তারপর তাকে ব্ল্যাকমেল করে বলেছিল কাউকে এ বিষয় বললে তার সব প্রাইভেট ভিডিও ছবি ভাইরাল করে দিবে। তারপর থেকে এতগুলো সময় যাওয়ার পর যেদিন সুরমা গোধূলির পোস্ট পায়, তখন তার ভেতরেও সাহস আসে। সেদিন থেকে সে সিদ্ধান্ত নেয় যে এই ঋষভকে সে খুন করবে না, কিন্তু যতটা প্যানিক অ্যাটাক সে পেয়েছে তার থেকে দ্বিগুণ পাওয়াবে ঋষভকে। তাই ফেক নাম্বারে কল থেকে শুরু করে তাদেরকে পিছু করা সব করেছে সুরমা। এসব জানার পর এবার সম্পূর্ণ নিজের মনকে শক্ত করে ফেলে অপু, আর কিছুক্ষণ ওয়াশরুমে কান্না করার পর সুরমাকে নিয়ে চলে আসে তাদের বাড়িতে। আর সবার উপস্থিতিতে সুরমা যখন ঋষভের সামনে আসে, তখন তো ঋষভের মারাত্মক রকমের প্যানিক অ্যাটাক শুরু হয়, আর এটাই তার সবচেয়ে বড় শাস্তি। আর সবাই এখানে বুঝতে পারে ঋষভই আসল দোষী। তো তারপর অনুভবকে কল করে অপু বলে সে আসছে। তো এরপরই তারা সবাই মিলে গোধূলিকে সম্মান জানায়, মোম জ্বালিয়ে তার আত্মার শান্তি কামনা করে। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। তবে এই গল্পের আরও কিছু গল্প এখনও বাকি আছে, যা হয়তো আমাদের এর 3য় সিজনেই দেখানো হবে, আর সেখানেই হয়তো ঋষভ গোধূলির মৃত্যুর জন্য শাস্তি পাবে। আর এর 3য় সিজন যখনই আসুক না কেন, সেটা আমি আপনাদের জন্য এক্সপ্লেন করার চেষ্টা করব। সেই পর্যন্ত একটু অপেক্ষা তো করতেই হবে। যাই হোক, তো এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।